Python beginners, that means you, and you can directly ask any questions in that session. So let's not waste any time. So I hope you will all be with us in this whole session. Thank you. থ্যাংক ইউ অনিন্দ। একটু আমাকে মেক শিওর করো আমার ক্যামেরা এবং শেয়ার স্ক্রিন দুইটি ওকে কিনা। আমি স্ক্রিনটা শেয়ার করলাম মাত্র। দেখা যাচ্ছে স্ক্রিন? Yes, ভাই দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আমি ডিরেক্টলি শুরু করে দিচ্ছি আজকে। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা মোটামুটি পাইথনের বেসিক কিছু জিনিস দেখেছিলাম। তো মোটামুটি বেসিক না, অ্যাকচুয়ালি পাইথনের বেসিক এর জন্য যা যা দরকার সবই ছিল লাস্ট ক্লাসে। হয়তো এই জন্য হচ্ছে একটু লেংথি হয়ে গিয়েছিল কালকে, আমরা 1 ঘন্টায় শেষ করতে পারিনি, 2 ঘন্টা লেগেছিল। আজকে আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে পাইথনের একটি খুবই মজার একটা ইমপ্লিমেন্টেশন। সো ইমপ্লিমেন্টেশনটা কি আমি আস্তে আস্তে বলবো, শুরুতেই বলে দিব না। তো সবাই হচ্ছে গিয়ে যার যার ল্যাপটপে বা ডেস্কটপে গুগলে চলে যান আগে। গুগলে গিয়ে আমার সঙ্গে সঙ্গে আজকে সবাই হচ্ছে চেষ্টা করবেন পুরো প্রজেক্টটা কমপ্লিট করতে। খুব বেশি সময় লাগবে না এবং খুবই অল্প কোডের মধ্যে আমাদের কাজ হয়ে যাবে। সো সবাই ফলো করবেন আমি যা যা করি। সবাই গুগলে গিয়ে হচ্ছে কি কালকের মতো গুগল কোল্যাব লিখে সার্চ দিন। গুগল কোল্যাব সার্চ দেওয়ার পর প্রথমেই যে লিঙ্কটা আসবে গুগল কোল্যাবের, সেটা ওপেন করে ফেলুন। তারপর নেক্সট হচ্ছে নিচে ডান পাশে নিউ নোটবুক একটি অপশন থাকবে, নিউ নোটবুকে যান। আমি নিউ নোটবুকটা ওপেন করলাম। আচ্ছা, আমার নোটবুক ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা হচ্ছে কি যাদের নোটবুকের সমস্যা হচ্ছে ওপেন হতে, তারা হচ্ছে একটু জানাবেন। সবার কি নোটবুক ওপেন হয়েছে? আপনারা যদি মেসেজে বা মাইকে সামহাউ রেসপন্স করেন তাহলে হচ্ছে কি আমার সামনে যেতে সুবিধা হবে। এত পর্যন্ত সবাই ডান? জি। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি কারো কোনো সমস্যা হচ্ছে না। তো আমরা হচ্ছে আজকের প্রজেক্টটা, পাইথনের প্রজেক্টটা বেসিক্যালি এখানে ইমপ্লিমেন্ট করব এবং যাই সামনে কি করা যায় দেখি। আচ্ছা, সো সর্বপ্রথমে আমরা যে কাজটা করব পাইথনের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের কিছু, আচ্ছা সর্বপ্রথমে যে কাজটা করতে হবে আমি ভুলে গিয়েছি, এখানে আগে কানেক্ট করে নিতে হবে। কালকে আমরা দেখেছিলাম কিভাবে কানেক্ট করতে হয়। এখানে ডান পাশে একটা কানেক্ট বাটন আছে, এটাতে চাপ দিলে কানেক্ট হয়ে যাবে। বাট কানেক্ট করার আগে আমি হচ্ছে নোটবুকের আরো কিছু জিনিস দেখাতে চাই একটু। আপনারা খেয়াল করে দেখবেন উপরে রান টাইম নামে একটা ট্যাব আছে। রান টাইম ট্যাবে ক্লিক করার পর এখানে চেঞ্জ রান টাইম টাইপ একটা অপশন থাকবে। সেই অপশনটা সবাই যান। যাওয়ার পর এখানে দেখবেন হার্ডওয়্যার অ্যাক্সেলেটরের মধ্যে ৩টা অপশন আছে, নান, জিপিইউ, টিপিইউ। তো গুগল কোল্যাব হচ্ছে গিয়ে আমাদেরকে এখান থেকে জিপিইউ বা টিপিইউ ইউজ করার একটা সুবিধা দিচ্ছে। জিপিইউ বা টিপিইউ ইউজ করলে কি লাভ? জিপিইউ মানে হচ্ছে গিয়ে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, আর টিপিইউ হচ্ছে টেন্সর প্রসেসিং ইউনিট। আর নান যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো যদি আমরা জেনে থাকি বা নাও জেনে থাকি আমি বলে দিচ্ছি, সিপিইউ থেকে জিপিইউ বা টিপিইউ অনেক বেশি ফাস্টার ক্যালকুলেশন করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা যদি অনেক বড় টাইপের কোনো কিছু ক্যালকুলেট করতে যাই বা অনেক বড় টাইপের কোনো অপারেশন করতে যাই, অনেক লেংদি কিছু হয়, সেক্ষেত্রে আমরা সেগুলো জিপিইউ তে বা টিপিইউ তে রান করি। তো আগের দিনে হচ্ছে যখন গুগল কোল্যাবের সুবিধা ছিল না, তখন যারা যারা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে পাইথন এসব নিয়ে কাজ করতো, তারা কি করতো, বড় বড় গ্রাফিক্স বড় বড় কম্পিউটার বিল্ড করতো, দামি দামি গ্রাফিক্স কার্ড কিনে নিয়ে আসতো। তো 50,000 60,000 টাকা খরচ করে হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগাতো, 8 জিবি বা 16 জিবি গ্রাফিক্স কার্ড লাগাতো, তারপর হচ্ছে ওইখানে কাজ করতো। কিন্তু ওই যে 8 জিবি বা 16 জিবি গ্রাফিক্স কার্ড লাগাতো, এত এত হাজার টাকা খরচ করে, অনেকে লাখ টাকা খরচ করে লাগাতো, বা ভার্সিটির মধ্যেও এখনো হচ্ছে লাখ টাকা খরচ করে কম্পিউটার আনা হয়। গুগল কোল্যাব আমাদেরকে ফ্রিতে 12 জিবি গ্রাফিক্স কার্ড দিচ্ছে ইউজ করার জন্য। তো আপনি আপনার ওই যে 1 লাখ টাকা খরচ করে যে পিসিটা বানালেন, ওইখানে ছিল ওইখানে কাজ করতেন, এখন হচ্ছে সেম কাজ আপনি গুগল কোল্যাবে করতে পারবেন ফ্রিতে। তো এই জন্য হচ্ছে এই জিনিসগুলো, সুবিধাগুলো আস্তে আস্তে আমাদের নেওয়া উচিত। তো আমরা এখান থেকে হচ্ছে জিপিইউটা চুজ করবো বেসিক্যালি, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। কারণ আমরা যে প্রজেক্টটা করতে যাচ্ছি সেখানে হিউজ ক্যালকুলেশন প্রয়োজন হবে। তো জিপিইউ চুজ করার পর জাস্ট এখানে সেভ এ ক্লিক করব, জিপিইউ চুজ হয়ে যাবে। দেন আমরা কানেক্ট করব, এখানে কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে যে উপরে ডান পাশে। তো কানেক্ট হয়ে নাকি এটা?
আচ্ছা, তো আচ্ছা আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই, সেটা হচ্ছে আমাদের এই আজকের যে গাইডেড প্রজেক্ট সেটার হয়তো যে রেকর্ডিংটা প্রোভাইড করা হবে না। তো আপনারা সবাই ট্রাই করবেন এখনই আমার সঙ্গে সঙ্গে ফুল প্রজেক্টটা করে নিতে। সো কোডটা আপনাদের কাছে থাকবে। আচ্ছা, তো আমার সঙ্গে সঙ্গে ফলো করুন। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা একটা লাইব্রেরি ইনস্টল করব এখানে। তো নোটবুকের মধ্যে যে কোনো লাইব্রেরি যদি আমরা ইনস্টল করতে চাই, এরকম ভাবে কমান্ড লিখতে হয়। আমি একটু জুম করছি এখানে। পিপ ইনস্টল, এই কিওয়ার্ডটা লিখে তারপর হচ্ছে লাইব্রেরির নামটা দিতে হয়, কোন লাইব্রেরি ইনস্টল করতে চাচ্ছি। কালকে আমরা দেখিয়েছিলাম যে পাইথনের মধ্যে একটা লাইব্রেরি ইম্পোর্ট করে দেখেছিলাম, যে ইম্পোর্ট সিস লিখেছিলাম কালকে, যদি আপনাদের মনে থাকে। যে কোনো লাইব্রেরি যদি ইম্পোর্ট করতে চাই, আমরা ইম্পোর্ট লিখে ওই লাইব্রেরিটার নাম লিখতাম। তো লাইব্রেরিটা আমাদের সহজে ইম্পোর্ট হয়ে গিয়েছিল, কারণ লাইব্রেরিটা হচ্ছে আমাদের এই নোটবুকে বা গুগলের কোল্যাবে ইনস্টল করা ছিল আগে থেকে। কিন্তু অনেক সময় এমন হয়, অনেক লাইব্রেরি গুগল কোল্যাবের মধ্যে ইনস্টল করা থাকে না, থার্ড পার্টি লাইব্রেরি বলে ওদেরকে। তো আমাদেরকে হচ্ছে নেট থেকে এগুলোকে ইনস্টল করে নিতে হয়। তো আমরা বেসিক্যালি যেটা করব, আমরা নেট থেকে বলতে পাইথনের রিপোজিটরি আছে একটা, ওইখান থেকে ইনস্টল করব। তো পাইথনের রিপোজিটরি থেকে ইনস্টল করার সিস্টেম হচ্ছে পিপ লিখতে হয়, ইনস্টল লিখতে হয়, তারপর প্যাকেজের নাম লিখতে হয়। তো আমরা এখন যে প্যাকেজটা ইনস্টল করব তার নাম হচ্ছে ফেস রিকগনিশন। পিপ ইনস্টল ফেস রিকগনিশন লিখবেন, লিখার পর জাস্ট এই সেলটাকে রান করবেন। তো রান করার জন্য কি করতে হয়, পাশের প্লে বাটনে চাপ দিলেও হয়, অথবা হচ্ছে গিয়ে শিফট চেপে এন্টার দিলেও হয়। তো ইনস্টল হচ্ছে এটা এখন। আমি সবার ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করব। আমাকে একটু আহ, আপনার মেসেজে জানাতে পারেন বা মাইকে জানাতে পারেন ইনস্টল হচ্ছে কিনা। ওকে, আমার ইনস্টল হয়ে গিয়েছে। আপনাদের সবার কি ইনস্টল হয়েছে বা ইনস্টল হচ্ছে এই অবস্থায় আছে? ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল হলে এটা কমপ্লিট হবে। আচ্ছা, ইনস্টলটা হয়ে নিক। আপনাদের যদি মনে হয় যে ইনস্টল হওয়ার, আচ্ছা ইনস্টল হওয়ার সময় কিন্তু এখানে অনেকগুলো মেসেজ শো করেছে। তো ইনস্টল হওয়ার শেষ হওয়ার পর আপনি ইচ্ছা করলে মেসেজগুলোকে রিমুভ করে দিতে পারেন এখান থেকে। রিমুভ করার জন্য জাস্ট সিম্পলি এই যে বাম পাশে একটা দেখবেন যে প্লে বাটনের নিচে মাউস টানলে একটা ক্রস বাটন আসবে, ওটাতে ক্লিক করলে ওই মেসেজগুলো চলে যাবে। তো আশা করি এতক্ষণে সবার ইনস্টল করা শেষ হয়ে গিয়েছে। নেক্সট আমরা যেটা করব, এই যে ফেস রিকগনিশন লাইব্রেরি ইনস্টল হচ্ছে না, মানে এখানে কি লেখা আসছে? that satisfied the requirement face recognition লেখা আসছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তো, এই যে পিপের আগে কি হচ্ছে এই যে এক্সক্লেমেটরি সাইনটা দিয়েছেন, যে আমি জি কিন্তু জি জি একদম সেম টু সেম এটা আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এরর মেসেজটা কি এসেছে শুনি একটু। could not find a version that satisfies the requirement face ফেস recognition। তাহলে অবশ্যই আপনার ফেস রিকগনিশনের মধ্যে বানানটাই কিছু একটা ভুল হয়েছে, একটু চেক করে দেখেন আরেকবার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সরি। ওকে, ঠিক আছে, তাহলে এটা রান করে ফেলুন, ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এটা ইনস্টল হতে হতে আপনি হচ্ছে কি আমি সামনে যে কোডগুলো লিখবো সেগুলো লিখতে পারেন। একটা নতুন দাদা সেল। আমরা হুম, সেটিংসে গিয়ে জিপিইউ দিয়েছিলাম, আমি একটু লেটে ঢুকেছি, ওটা কোথায় গিয়ে দিয়েছিলাম আচ্ছা, আরেকবার এটা বলুন। হচ্ছে এই যে রান টাইম উপরে আছে অপশন, রান হ্যাঁ, টাইমে গিয়ে চেঞ্জ রান টাইম টাইপ, আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে জিপিটা চুজ করে দিলেই হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে কানেক্ট করতে হবে ডান পাশে গিয়ে, দেন হচ্ছে এটা লিখলে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, আমি একটু 10 সেকেন্ড ওয়েট করছি। আহ, যারা হচ্ছে মিস করেছিল তারা একটু করে ফেলুক কাজটা। ওকে, আই হোপ সবাই হচ্ছে ইনস্টলের জিনিসটা লিস্ট রান হয়েছে, ইনস্টল হতে থাকুক এখন। তো আপনারা চাইলে হচ্ছে যে প্লাস কোডে ক্লিক করে একটা নতুন সিলেক্ট করে পরের কোডগুলো এখানে লেখা শুরু করে দিতে পারেন। আচ্ছা, আমরা যে লাইব্রেরিটা ইনস্টল করলাম সেটাকে হচ্ছে এখন আমাদের এই কোডের মধ্যে ইম্পোর্ট করে নিয়ে আসবো, বা কোডের মধ্যে লাইব্রেরিটাকে অ্যাড করব। সেটার জন্য হচ্ছে আমাদের অবশ্যই ইম্পোর্ট এই কমান্ডটা লেখা লাগে। ইম্পোর্ট লেখার পর ফেস রিকগনিশন লাইব্রেরিটাকে ইনস্টল করার জন্য এই যে আমি শুধু ফেস লিখলাম, গুগল ক্লাবের সুবিধা হচ্ছে ফেস লেখার পর অটোমেটিক্যালি সে হচ্ছে আমাকে কিছু সাজেশন দিয়ে দিয়েছে, অটো কমপ্লিট যেটা।
তো আমাকে হচ্ছে ফেস রিকগনিশন প্রথম যেটা আছে ফেস আন্ডারস্কোর রিকগনিশন সেটা লিখতে হয়। ফেস রিকগনিশন ইম্পোর্ট করার হচ্ছে এটা সিস্টেম। তো একটা লাইব্রেরি ইম্পোর্ট হয়ে গেল। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমাদের আজকের প্রজেক্টটা ফেস রিকগনিশন টাইপের কিছু একটা হতে যাচ্ছে। ওকে, সো নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে কি ফেস রিকগনিশন লাইব্রেরি ছাড়াও আরো কিছু লাইব্রেরি লাগবে, সেগুলোকে আমি একবারে ইম্পোর্ট করে নিচ্ছি। একটা লাইব্রেরি আছে নামপাই নামে, সেই নামপাই লাইব্রেরিটা লাগবে আমাদের। নিউমেরিক্যাল পাইথন এর শর্ট ফর্ম হচ্ছে নামপাই। তো বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য নামপাই লাইব্রেরিটা হচ্ছে অনেক বেশি এফিশিয়েন্ট। তো সেটা সামনে কাজে লাগবে আমাদের। এটা ইম্পোর্ট করে নিলাম। তারপর হচ্ছে কিছু প্লটিং করব আমরা, প্লটিং বা হচ্ছে কিছু ভিজুয়াল কিছু প্রিন্ট করব আমরা। সেটার জন্য হচ্ছে প্লটিং এর জন্য একটা লাইব্রেরি রয়েছে খুবই ফেমাস, ম্যাটপ্লটলিব। তো এটাকে আমাদের একটু ইম্পোর্ট করে নিতে হবে। তো এটা ইম্পোর্ট করার জন্য লিখতে হবে অ্যাকচুয়ালি ম্যাটপ্লটলিব। আমরা অ্যাকচুয়ালি ম্যাটপ্লটলিব এর ভেতরকার একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে চাচ্ছি, matplotlib.pyplot। ম্যাটপ্লটলিব এর ভেতরকার পাইপ্লট নামের যে মডিউলটা আছে বা লাইব্রেরিটা আছে সেটা আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি। তো এটা ইম্পোর্ট করলাম। আর আরেকটা লাইব্রেরি লাগবে, সেটা হচ্ছে পাইথন ইমেজ লাইব্রেরি। সো পাইথন ইমেজ লাইব্রেরির ভেতরকার কিছু লাইব্রেরি আমরা ইম্পোর্ট করব। ওটার জন্য সিস্টেম হচ্ছে, আমি লিখছি একটু সবাই ফলো করেন, এটা আশা করি বুঝবেন আস্তে আস্তে। ফ্রম পিল, মানে পাইথন ইমেজ লাইব্রেরি শর্ট ফর্ম হচ্ছে পিল, এই নামে আছে এটা। তো ফ্রম পিল ইম্পোর্ট, আমি পিল হচ্ছে একটা বড় লাইব্রেরি, তো তার ভেতরকার যেই এক লাইব্রেরির ভেতরে অ্যাকচুয়ালি অনেকগুলো মডিউল থাকে। তো আমাদের যদি পুরো লাইব্রেরিটা দরকার না হয়, শুধু স্পেসিফিক কিছু মডিউল দরকার হয়, আমরা সেগুলোকে হচ্ছে পিক আপ করে নিয়ে আসতে পারি। তো পিল হচ্ছে এরকম একটা বড় লাইব্রেরি, আমি চাচ্ছি যে পিল পুরোটাকে না আনতে, এর ভিতরকার কিছু মডিউলকে নিয়ে আসতে। তো তার জন্য আমি লিখলাম যে ফ্রম পিল, যেগুলো দরকার আমি সেগুলোই লিখছি এখানে। ইমেজ দরকার হবে, ইমেজ নামে একটা লাইব্রেরি আছে সেটা। তারপর আরেকটা দরকার হবে, যেখানে কিন্তু অটো সাজেশনে শো করছে কি কি লাইব্রেরি পিল আমাদেরকে দেয়। তো ইমেজ ড্র যেটা আছে সেটা লাগবে, তো টাইপও করতে পারেন বা এখান থেকে ক্লিক করে নিয়ে আসতে পারেন। আরেকটা লাগবে হচ্ছে ইমেজ ফন্ট, ইমেজ, এই যে ফন্ট, ইমেজ ফন্টটা চলে এসেছে। তো মোটামুটি এই চারটাই আমাদের দরকার লাইব্রেরি। আচ্ছা, লাইব্রেরি ব্যাপারে আমি একটা জিনিস বলি, এই লাইব্রেরিগুলো তো আমরা সামনে ইউজ করব। তো লাইব্রেরিগুলোকে ইউজ করার জন্য যেটা করতে হয় বেসিক্যালি, লাইব্রেরির নামটা লিখে, লাইব্রেরির নাম কোনগুলা, ফেস রিকগনিশন, নামপাই, matplotlib.pyplot, এরকম এই যে বড় বড় নামগুলা লাইব্রেরির নাম। তো লাইব্রেরির নামটা লিখে তারপর হচ্ছে লাইব্রেরিগুলোকে ইউজ করতে হয়। তো পাইথনের মধ্যে এই যে এত বড় বড় লাইব্রেরিগুলোর নাম বারবার লেখা একটু কষ্টকর। তো পাইথন আমাদের একটা ফ্যাসিলিটি দেয়, সেটা হচ্ছে বড় লাইব্রেরির নামটাকে আমি ইচ্ছা করলে আমার মতো করে একটু রিনেম করে নিতে পারি। ইম্পোর্ট ফেস রিকগনিশন, আমি নাম দিলাম এটার এফআর, অ্যাজ এফআর। তাহলে হচ্ছে কি ফেস রিকগনিশন একটা শর্ট ফর্ম আমি তৈরি করে নিলাম। তো সে ফেস রিকগনিশন কি আনবে, এনে সে সেটাকে রিনেম করে এফআর বানিয়ে ফেলবে। তো আমি ফিউচারে যত জায়গায় ফেস রিকগনিশন ইউজ করতে যাব, পুরোটা লেখা লাগবে না, এফআর লিখলি না। সেম ভাবে নামপাইকে ইউজ করার সাধারণত একটা কনভেনশন হয়ে গেছে এরকম, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এনপি দিয়ে এটাকেই করা হয়। ইম্পোর্ট matplotlib.pyplot অ্যাজ পিএলটি। আর পিএল থেকে যেগুলো আনছে ওগুলো ক্যারি নেম করার দরকার নাই। তো উপরে গুলি করলাম, এগুলো বড় বড় ছিল একটু। তো এই চারটা লেখার পর আমি হচ্ছে এই সেলটাকে রান করে দিচ্ছি। যদি কোনো এরর শো না করে, আমি বুঝবো যে সবগুলো সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে। আচ্ছা, কোনো এরর শো করে নাই। ভাই হুম। পিল থেকে যেগুলো আনছি ওগুলাকে হচ্ছে প্রত্যেকটাকে নাম দিতে হলে কিভাবে করতে হবে? From peel import image as something, import image draw as something, image font আচ্ছা as something. ওকে, আচ্ছা। তো এটা গেল আমাদের ইম্পোর্টিং। তো আপনাদের কারো যদি এরর না এসে থাকে এত পর্যন্ত, সামনে কাছে এরর থাকলে অবশ্যই বলবেন আমাকে। আচ্ছা, তো কোন লাইব্রেরি কি কাজ এগুলো কিন্তু আমি হালকা হালকা বলে ফেলেছি অলরেডি। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা বাইরে হচ্ছে অনেক। আচ্ছা, আমরা যেটা করব, কিছু জিনিস হচ্ছে আমরা এখানে আপলোড দিয়ে নিব। তো আপনাদের সবার কাছে হচ্ছে গতকালকে কিছু ম্যাটেরিয়ালস পৌঁছে দেওয়া হয়েছিল ইমেলে। তো সেই ম্যাটেরিয়ালসটা আপনাদের কম্পিউটারে কোন এক জায়গায় জিপ ফাইল হিসেবে আছে, বা যদি না থাকে ইমেল থেকে একটু ডাউনলোড করে নেন তাড়াতাড়ি। ডাউনলোড করে কম্পিউটারে জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করে দেখেন ভিতরে কি আছে। সবার যদি এক্সট্রাক্ট হয়ে যায় একটু জানাবেন আমাকে।
একটু মাইক অন করে রেসপন্স করবেন যে হ্যাঁ আমি জিপ ফাইলটা ওপেন করে দেখেছি, এগুলো আছে, এগুলো আমাদের লাগবে আর কি প্রজেক্টে এখন। আর কেউ যদি ম্যাটেরিয়ালস না পেয়ে থাকেন সেটাও জানাবেন। তো ম্যাটেরিয়ালস গুলো আমার কাছেও আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে গুগল কোল্যাবে বাম পাশে একটা ফোল্ডার আইকন দেখা যাচ্ছে। ফোল্ডার আইকনে ফাইলস লেখা আছে, এখানে এটা ক্লিক করুন। ক্লিক করার পর উপরে একটা আপলোড বাটন আছে, এটা ক্লিক করতে পারেন, অথবা হচ্ছে এখানে রাইট ক্লিক করে আপলোডে ক্লিক করতে পারেন। তো আমি হচ্ছে রাইট ক্লিক করে আপলোডে ক্লিক করছি। ভাই একটু কাইন্ডলি আরেকবার বলবেন যে কি করতে হ্যাঁ, হবে? জাস্ট হচ্ছে গিয়ে এই পাশে এই যে গুগল কোল্যাবে বাম পাশে একটা ফোল্ডার আইকন আছে, এখানে দেখতে পাচ্ছ? ফোল্ডার আইকনটা হচ্ছে ক্লিক করো। ক্লিক করার পর এই যে এই জিনিসটা ওপেন হবে এখন। স্যাম্পল ডাটা লেখা আছে এখানে। জি সবাই ভাইয়া। এসেছে এটা? আচ্ছা, আসার পর হচ্ছে এখানে জাস্ট সাদা খালি কোনো জায়গায় রাইট ক্লিক করে আপলোডে ক্লিক করতে হবে। ওকে, আপলোডে ক্লিক করার পর অটোমেটিক্যালি হচ্ছে আমার কম্পিউটারের একটা লোকেশন শো করবে। তো আপনারা হচ্ছে একটু ব্রাউজ করে আপনাদের যেই ফোল্ডারটা যেটা ডাউনলোড করেছেন একটু আগে, সেই ফোল্ডারটার লোকেশনটা বের করুন। বের করে একদম ডিরেক্টলি ওই 4টা ইমেজ যেখানে আছে ওই ইমেজের এখানে চলে যান। গিয়ে জাস্ট এই 4টা বা 5টা ফাইল সবগুলো ফাইলকে একসঙ্গে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। এই যে নিচে ওপেন আছে। ওকে, সবাই এতটুকু পর্যন্ত আসুন। সবগুলো ফাইল ডাউনলোড করা ফাইলগুলো এই যে 4টা ছবি আর হচ্ছে একটা টিটিএফ ফাইল সিলেক্ট করে সবগুলো এই যে মাউস দিয়ে সিলেক্ট করে ওপেন, যে আমি ওপেন দিচ্ছি। তারপর একটা অপশন আসবে, এটা ওকে দিয়ে দিবে। ওকে দিয়ে দিলেই হবে। খুব ছোট ছোট ফাইল খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে গেলে দেখবেন যে বাম পাশে হচ্ছে কি সবগুলো ফাইল এখানে নাম শো করছে। তো আমরা বেসিক্যালি এখানে কি কি দিলাম একটু যদি দেখি, আমরা দিলাম হচ্ছে এখানে একটা ক্রিস হেমসওয়ার্থের ফটো, যেখানে তার চেহারাটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা রবার্ট ডাউনি জুনিয়রের ফটো, একটা মার্ক রুফেলোর ফটো, আরেকটা হচ্ছে তাদের গ্রুপ ফটো। আপনার সবার কাছে পিকচারগুলো আছে। তো একটু খেয়াল করে দেখবেন গ্রুপ ফটোর মধ্যে সবাই আছে এখানে। আর ইন্ডিভিজুয়াল পিকচারের মধ্যে আমি রেখেছি হচ্ছে ক্রিসকে, ডাউনিকে আর হচ্ছে গিয়ে রুফেলোকে। তো আমাদের কাজ যেটা হবে, আমরা ট্রাই করব এমন একটা প্রোগ্রাম লেখার বা এমন একটা অ্যালগরিদম লেখার যার মাধ্যমে হচ্ছে এই ক্রিস হেমসওয়ার্থ, রবার্ট ডাউনি জুনিয়র এবং মার্ক রুফেলোর ছবিগুলো আমরা দিয়ে দিব আমাদের প্রোগ্রামকে। সে কি করবে, ওদের ফেসগুলোকে চিনে রাখবে। একটাই ফটো দিচ্ছি কিন্তু আমরা প্রত্যেকজনের। সে ফেসগুলোকে চিনে রাখবে এই একটা ফটো থেকেই। চিনে রাখার পর আমি যখন তাকে একটা আননোন নামে যে ফাইলটা আছে, আননোন ফাইলটা দিব, যেখানে হচ্ছে গিয়ে এই যে 4 জনের ছবি আছে, 4 জনের ছবিটা দেওয়া মাত্র সে আমাকে বলে দিবে এটা হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়র, এটা হচ্ছে ক্রিস হেমসওয়ার্থ, এটা হচ্ছে মার্ক রুফেলো। সে অটোমেটিক্যালি হচ্ছে রিকগনাইজ করবে তাদেরকে। তো এই জিনিসটাই হচ্ছে আমরা আজকে ইমপ্লিমেন্ট করব। তো এটার জন্য অ্যাকচুয়ালি কোড অনেক বড় হয়, তো আমি আপনাদের জন্য হচ্ছে অনেক শর্টকাটে অনেক ছোট করে এটাকে নিয়ে এসেছি কাটছাট করে, যাতে বুঝতে একটু সুবিধা হয়। তো সবার কি আপলোড হয়ে গিয়েছে? হ্যাঁ ভাইয়া হয়েছে। ওকে ফাইন। আপলোড হয়ে গিয়েছে 4টা জেপিজি ফাইল, ইমেজ ফাইল এবং একটা টিটিএফ ফাইল। ওকে, টিটিএফ ফাইলের কাজ যেটা হবে, আমরা যেটা বললাম যে একটা আননোন পিকচার দিব এবং আমাদের পাইথন স্ক্রিপ্টটা বলে দিবে যে এটা হচ্ছে অমুক, এটা হচ্ছে তমুক। তো এই যে তাদেরকে নামগুলো যে বলবে, তো ছবির মধ্যে অ্যাকচুয়ালি কি করবে, নামগুলোকে ড্র করবে। তো ছবির মধ্যে নামগুলোকে লিখবে। ছবির মধ্যে নামগুলোকে আমরা হচ্ছে বিভিন্নভাবে লিখতে পারি, আমরা বিভিন্ন কালার দিয়ে লিখতে পারি। যে সাপোজ মার্ক রুফেলোর ছবিতে নিচে লেখা আসলো মার্ক রুফেলো হলুদ কালারে বা লাল কালারে বা যেকোনো কিছু একটা কালারে। তো আমরা চাইলে হচ্ছে গিয়ে ওই ফন্টটাকে ছোট বড় করতে পারি, নামটা বড় হয়ে আসলো ছোট হয়ে আসলো। তো এই যে বিভিন্নভাবে আমি হচ্ছে লেখাটার কালার দিতে পারি বা লেখাটার সাইজ ছোট বড় করতে পারি, ফন্ট নিয়ে কিছু কাজ করতে পারি। ওই কাজটা একটু আমরা আগে সেট আপ করে নিব, ফন্টের ব্যাপারটা। এটার জন্য যেটা করতে হবে, আমি জাস্ট হচ্ছে গিয়ে টাইপ করছি এখানে ফন্ট লিখে একটা ভেরিয়েবল নেবেন ফন্ট নামে।
ফন্টের ভেতর হচ্ছে গিয়ে আমরা যে ইমেজ ফন্ট নামে একটা লাইব্রেরি ইম্পোর্ট করেছিলাম সেই লাইব্রেরিটাকে কাজে লাগাবো এখন। তো ফন্ট ইকুয়ালস ইমেজ ফন্ট ডট ইমেজ ফন্টের ভিতরে একটা ফাংশন আছে ট্রু টাইপ। ট্রু টাইপ ফাংশনটা ইউজ করব আমরা। ট্রু টাইপের ভেতর এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতর হচ্ছে কি আমরা আমাদের একটা স্পেসিফিক ফন্ট আমরা এখানে আপলোড করে দিব। তো আমরা হচ্ছে অলরেডি একটা কালপুরুষ একটা ফন্ট আছে যেটা বাংলার জন্য খুবই বিখ্যাত, বা এটার মধ্যে বাংলার জন্য বিখ্যাত বাট এখানে ইংলিশ ফন্টটা আছে, দেখতে একটু সুন্দর মোটামুটি তুলনামূলক। কালপুরুষ ফন্টটা ডাউনলোড করেছি আমরা, ডাউনলোড করে হচ্ছে কোলাবে আপলোড দিয়েছি। তো কালপুরুষ ফন্টটাকে আমরা এখানে ডিনোট করে দিব। ডিনোট করার উপায় কি? এখানে লিখবো যে ফন্ট ইকুয়ালস আমার ওই ফাইলের নামটা কি কালপুরুষ ডট ttf। লিখলাম, ফাইলের নাম দেওয়া হয়ে গেল। ওকে, আমি চাচ্ছি যে আমার ফন্ট গুলোর সাইজ চেঞ্জ করতে। তো মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেরকম সাইজ নিয়ে পরিচিত ফন্টের পিক্সেল, ওই সাইজই হচ্ছে আমরা এখানে পিক্সেল অ্যাকচুয়ালি পয়েন্ট বলে ফন্টের পিটি। তো ওই সাইজগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি। নরমালি হচ্ছে এই যে খেয়াল করলে দেখবেন আমি যখনই হচ্ছে এখানে ফন্ট ইকুয়ালস কালপুরুষ ডট ttf এর পরে একটা কমা দিলাম, কমা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কি কি প্যারামিটার ইউজ করা যায় সেগুলো একটা হিন্ট চলে এসেছে। গুগল কোলাবের ফ্যাসিলিটি এটা। ফন্ট ইকুয়ালস নান দেওয়া বাই ডিফল্ট, সাইজ ইকুয়ালস 10 দেওয়া বাই ডিফল্ট। তো আমরা ফন্ট ইকুয়ালস কালপুরুষ দিয়ে দিয়েছি। সাইজ 10 দেওয়া আমরা না, সাইজ আমরা হচ্ছে একটু বেশি ইউজ করব। আমরা লিখতে পারি সাইজ ইকুয়াল টু 20 দিলাম। ঠিক আছে, এতটুকু সবাই লিখে ফেলেন। লিখে এই সেলটাকে জাস্ট রান করে দেন একবার। আমি শিফট এন্টার প্রেস করলাম, রান হয়ে গেল। কোনো এরর থ্রো করছে না, তার মানে হচ্ছে ঠিকঠাক মতো ফন্টটাও ক্যাপচার করতে পেরেছে, মানে ফাইলটাকে খুঁজে পেয়েছে এবং সাইজ 20 করতে পেরেছে। সো ফন্ট যদি সবার নেওয়া হয়ে থাকে ঠিক মতো, আমি চলে যাচ্ছি এরপর আমাদের কাজে। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা চাই যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে ওই তিনজন যাদের ইমেজ আমরা নিয়েছিলাম সিঙ্গেল ইমেজ, ক্রিস, ডাউনি এবং রুফেলোর ইমেজগুলোকে রিড করব। রিড করে আমাদের প্রোগ্রামকে বলবো যে চিনে রাখো, রিকগনাইজ করে রাখো। তো সেটা করার জন্য আমি প্রথম ইমেজের জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি, ইমেজ আন্ডারস্কোর 1 একটা ভেরিয়েবল নিলাম। নিয়ে হচ্ছে আমাদের যে ফেস রিকগনিশন লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটাকে আমরা এখন ইউজ করব। ইউজ করার জন্য ফেস রিকগনিশন লেখা লাগবে না, শর্টকাট লিখলে হবে fr। ফেস রিকগনিশন লাইব্রেরির ভেতরকার একটা ফাংশন ইউজ করব আমরা। তো এখানে যে ডট দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো ফাংশনের নাম চলে এসেছে। এর মধ্যে আমরা ইউজ করব হচ্ছে গিয়ে লোড ইমেজ ফাইল একটা আছে, তো লো লিখলেই চলে আসবে অটোমেটিক্যালি, লোড আন্ডারস্কোর ইমেজ আন্ডারস্কোর ফাইল। তো লোড ইমেজ ফাইল নাম থেকে বোঝা যাচ্ছে সে হচ্ছে একটা ইমেজ ফাইলকে লোড করবে। তো এর ভিতর হচ্ছে আমাদের জাস্ট ফাইলের নামটা লিখে দিব, কোটেশনের ভিতর, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যাই ইউজ করেন, কোটেশনের ভিতর লিখে দিব আমরা। প্রথমে চাচ্ছি যে ক্রিসের ছবিটা রাখি 1 নম্বরে, ক্রিস ডট জেপিজি, ফুল নাম লিখতে হবে, জেপিজি লিখলাম। তো ইমেজটা লোড হয়ে গেল। এখানে ইমেজটা একটা অ্যারে আকারে লোড হয় সাধারণত। তো একটু আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা আপনাদের করা লাগবে না, বাট আমি একটু দেখাচ্ছি হালকা, যে ইমেজটা যে অ্যারে আকারে লোড হয় সেটা। তো ইমেজটা লোড করার পর আমি যদি ইমেজটাকে একটু প্রিন্ট করে দেখি, এই দেখেন ইমেজের প্রতিটা পিক্সেলের ভ্যালু কালার আকারে এই যে ম্যাট্রিক্স আকারে শো করছে। আমরা জানি ইমেজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স। তো ইমেজটাকে সে অ্যারে আকারে বা ম্যাট্রিক্স আকারে লোড করে নিল। আচ্ছা, যাই হোক, এটা মুছে দিচ্ছি। তো একটা ইমেজ লোড হয়ে গেল, ইমেজ লোড করলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ইমেজের মধ্যে তার যে ফেসটা আছে বা ইমেজের মধ্যে কোন একটা পার্সন যদি থেকে থাকে, তার ফেসের যে লোকেশন গুলো আছে সেগুলোকে আমরা এক্সট্রাক্ট করব। সেটার জন্য যেটা করতে হবে, তো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইমেজ এনকোডিং বলা হয়, ফেস এনকোডিং বলা হয়, সরি, ফেস এনকোডিং বলা হয়। তো আমরা ফেস এনকোডিং করব বা ফেসের যে লোকেশন গুলো আছে সেগুলো হচ্ছে নিয়ে নিব, ফিচার্স গুলো নিয়ে নিব। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি image1 encodings নামে। image1 encodings equals ওই সেম fr এর ভেতরকার ইমেজ না ফেস এনকোডিংস, এই যে ফেস আন্ডারস্কোর এনকোডিংস এটা ইউজ করব। তো এই ফেস আন্ডারস্কোর এনকোডিংস এই ফাংশনটার ভিতরে আমরা যে ইমেজটা লোড করেছি image1, এটাকে জাস্ট এখানে পাস করে দিব। এতে করে কি হবে, image1টা ফেস এনকোডিংস এর ভিতরে ঢুকবে। ঢোকার পর হচ্ছে গিয়ে ওই ইমেজের মধ্যে image1 এর যেই জায়গায় ফেস আছে ওই লোকেশন গুলো হচ্ছে মার্ক হয়ে এনকোড হয়ে image1 এনকোডিংস এর মধ্যে থাকবে। এই 2 লাইন কি সবাই লিখতে পেরেছেন বা মোটামুটি একটা ধারণা হয়েছে?
জি ভাই। যদি এই 2 লাইন হয়ে থাকে আপনারা কি সেম ভাবে বাকি দুইটা ইমেজের জন্য ডাউনি এবং রুফেলের জন্য করতে পারবেন এখন? আমি করব না, আপনারা করবেন। করেন। আচ্ছা, করার আগে আমি একটু একটা জিনিস দেখায় দিই যে ইমেজ 1 এনকোডিংস এর আউটপুটটা অ্যাকচুয়ালি কি হয়। এনকোডিংটা কি দেয় আমাদেরকে? এনকোডিংটা একটা বিশাল একটা অ্যারে দিবে। দেখাচ্ছি। এই যে বিশাল একটা আমাদেরকে অ্যারে দিল। একটু খেয়াল করে দেখবেন এই যে অ্যারে লেখা না, তো এই অ্যারেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সে হচ্ছে মুখটাকে খুঁজে পেয়েছে, মুখের লোকেশন গুলো খুঁজে পেয়েছে, খুঁজে সে হচ্ছে নিজের মতো করে একটা ফিচার জেনারেট করলো যেটাকে সে নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করলো এতগুলো সংখ্যা দিয়ে। তো এতগুলো সংখ্যা দিয়ে বেসিক্যালি সে ক্রিসের ফেসের লোকেশনটা এখানে নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করলো। ক্রিসের ফেসের লোকেশনটা শুধুমাত্র ফেসের এরিয়াটাকে নিউমেরিক্যালি এখানে রিপ্রেজেন্ট করলো। একটু যদি খেয়াল করে দেখি আমরা, খেয়াল করে দেখবো আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে এই অ্যারেটা, কিন্তু এই অ্যারেটার দুই পাশে দেখতেছি যে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। থার্ড ব্র্যাকেট থাকলে পাইথনে কি হয়, ওটাকে কি বলে? লিস্ট। লিস্ট বলে। তো আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে অ্যারেটা। তো এখানে হচ্ছে পুরোটা দেখতেছি একটা বড় লিস্ট, লিস্টের মধ্যে একটাই আইটেম আছে, সেই আইটেমটা হচ্ছে এই অ্যারেটা। তো আমাদের বেসিক্যালি অ্যারেটা দরকার, যেহেতু আমরা লিস্টের ভেতরকার এই অ্যারেটাকে অ্যাক্সেস করব। জাস্ট এই ইমেজ এনকোডিংস, তো এটা লাস্টে আমরা স্কয়ার ব্র্যাকেট দিয়ে 0 দিয়ে দিলাম। এতে কি হবে, সে হচ্ছে বেসিক্যালি এই লিস্টটার ভেতরকার যে অ্যারেটা, মানে ফার্স্ট আইটেমটাই তো একটাই আইটেম আছে, ফার্স্ট আইটেম, এটাকে অ্যাক্সেস করবে 0। তো এই অ্যাকচুয়ালি এখন আমাদের সম্পূর্ণ হলো ইমেজ 1 এনকোডিংটা রিড করা। সেম উপায় এখন আপনার হচ্ছে গিয়ে বাকি দুইটা ইমেজের জন্য কোড লিখে ফেলেন। এই দুটাকে কপি করে করে লিখতে পারবেন। একটাই সেলে রাখার চেষ্টা করেন সবগুলো জিনিস, এরকম ভাবে একটাই সেলে যেন থাকে। সিমিলার টাইপের জিনিসগুলো একসঙ্গে থাকলে সুবিধা হয় বুঝতে আর কি। তো আমি যদি আরেকটা ইমেজের জন্য করতে চাই, সেটার নাম দিব হচ্ছে ইমেজ 2 এনকোডিংস। থার্ড ইমেজের জন্য ইমেজ 3 এনকোডিংস। এবং অবশ্যই এই যে ভিতরে ফাইলের নামগুলো চেঞ্জ করতে হবে। প্রথমটা ছিল ক্রিস, তারপরটা দিব হচ্ছে আমি সাপোজ ডাউনি দিলাম, লাস্টটা দিলাম হচ্ছে রুফেলো, আর UFFALO। এবং খেয়াল করবেন fr.faceEncodings এই ফাংশনটার ভিতরে কিন্তু সবগুলোতে ইমেজ 1 রয়ে গেছে। তো প্রথমটা ইমেজ 1 থাকবে, তারপরটা ইমেজ 2 থাকবে, লাস্টেরটা ইমেজ 3 থাকবে। এতটুকু হওয়ার পরে আপনারা এই সেলটাকে রান করে দিবেন। একটু টাইম লাগবে এটা রান হতে, কারণ সে হচ্ছে কি টাইম বলতে কয়েক সেকেন্ড লাগবে, 4-5 সেকেন্ড। ধূপধাপ রান হয়ে যাবে না আর কি, কারণ তারা হচ্ছে ইমেজটাকে রিড করবে, এনকোডিং গুলোকে চিনবে, ওটার জন্য টাইম লাগবে। তো সবার যদি 3টা ইমেজের জন্য কোড লেখা হয়ে যায় একটু জানাবেন। এই যে আমাদের এতক্ষণ টোটাল এতটুকু কোড লেখা হলো জাস্ট ইমেজটুকু এনকোডিং গুলো রিড করা পর্যন্ত। ভাই মোটামুটি একটু কপি করার ইয়েটা একটু বলেন, মানে কপি করে কোনটা? আচ্ছা, কপি করে কিভাবে পেস্ট করব? এই যে জাস্ট হচ্ছে কি এই যে ইমেজের প্রথমটার 2 লাইন না, এই 2 লাইনকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-C, ওকে, এই 2 লাইনকে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-C, তারপর এখানেই হচ্ছে গিয়ে একটু নিচে নেমে কন্ট্রোল-V। ভাই বুঝছি। ওকে, ভাই ইমেজের পরে যে থার্ড ব্র্যাকেট দিয়ে 0 লেখা হয়েছে এটার কারণ কি আমি বলতেছি। আচ্ছা, একটু হচ্ছে কি আমি এই যে শুধু ইমেজ 1 এনকোডিংসটা আমাদেরকে কি দিত, আমি যদি থার্ড ব্র্যাকেটটা না দেই, সাপোজ থার্ড ব্র্যাকেটটা ছাড়া এই লাইনটাকে বা এতটুকু অংশকে আমি একটু রান করব এখানে। এতটুকু অংশ আমাদেরকে কি দেয়, fr.faceEncodings image1, এতটুকু অংশ আমাদেরকে কি দেয় দেখি। এতটুকু অংশ আমাকে দিচ্ছে ইমেজ 1 এর এনকোডিং দিচ্ছে। তো একটু ফুল স্ক্রিন করে দেই। আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ। তো ইমেজ 1 এর এনকোডিং দিচ্ছে, তো সে বেসিক্যালি আমাকে একটা অ্যারে দিচ্ছে অনেক বড়, ঠিক আছে। এবং খেয়াল করলে দেখবে যে অ্যারেটা হচ্ছে গিয়ে একটা লিস্টের ভিতরে আছে। কেন? অ্যারের বাম পাশে একটা স্কয়ার ব্র্যাকেট, এই যে অ্যারেটা শেষ হলো একটা স্কয়ার ব্র্যাকেট দিয়ে, দ্যাট মিন্স কি এই অ্যারেটার দুই পাশে দুইটা স্কয়ার ব্র্যাকেট আছে, তার মানে কি একটা লিস্টের ভিতরে অ্যারেটা আছে, ঠিক আছে। একটা লিস্টের ভিতরে একটা অ্যারে আছে। তো আমি যদি একটা লিস্টের ভিতরকার একটা আইটেমকে নিয়ে কাজ করতে চাই, তাহলে কি করতে হয় আমাদেরকে?
ওই লিস্টের আইটেমটার ইন্ডেক্স টাইপ করতে হয়। তো আমাদেরকে বলো যে এই লিস্টের মধ্যে আইটেম আছে একটাই, তাহলে এই আইটেমটার ইন্ডেক্স কত হবে? 0 হবে না? 0 হবে। তো আমি এই জন্য যেটা করলাম, যদি আমি হচ্ছে এখন এটার পরে একটা 0 দিয়ে দেই, 0 দিয়ে এটা রান করে দেখি কি দেয় আমাদেরকে। দুই পাশে স্কয়ার ব্র্যাকেট কিন্তু চলে গেছে। এখন যা পাচ্ছি পিওরলি আমি এররটাই পাচ্ছি। এই জন্য আমি এটা করলাম উপরে, আমি হচ্ছে শেষে দিয়ে 0 0 লাগিয়ে দিলাম যাতে হচ্ছে শুধু এররটা পাই। ওকে, তাহলে সবার ইমেজ 1 2 3 তিনটা এনকোডিং। হ্যাঁ বলো। নেম এফআর ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে। তাহলে নিশ্চয়ই হচ্ছে তুমি উপরে এই জিনিসটা লিখে এই সেলটা রান করোনি। আচ্ছা, এস এফআর লিখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে এই যে এস এফআর, এস এনপি, এস পিএলটি এগুলো লিখে নাও এখান থেকে। আচ্ছা, এই এখনো কলিং বেলের আওয়াজ হচ্ছে, এখনো কি আসতেছে কেউ? ওকে, আমাদের তাইলে এনকোডিং শেষ, নেক্সট সামনে যাচ্ছি। এই তোমার কি এফআর এগুলো লেখা হয়েছে? এফআর এনপি পিএলটি? আচ্ছা ঠিক আছে, ওকে সামনে যাচ্ছি। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে কি দুইটা লিস্ট বানাবো। একটা লিস্ট হবে সবগুলো ফেসের এনকোডিং কে একসঙ্গে রাখবে, আরেকটা লিস্টের মধ্যে ওই এনকোডিং এর প্রেক্ষিতে মানুষের নামগুলোকে একসঙ্গে রাখবে। তো আমি সামনে যাই তাহলে বুঝবেন। known আন্ডারস্কোর ফেসেস একটা নাম রাখলাম, বা known আন্ডারস্কোর ফেস এনকোডিংস। ফেস এনকোডিংস না রেখে আমি ফেসেস রাখলাম, কারণ ফেস এনকোডিংটা অ্যাকচুয়ালি ফেস আমাদের। তো known ফেসেস একটা লিস্ট আমি নিচ্ছি স্কয়ার ব্র্যাকেট দিয়ে। এই যে আমি জাস্ট হচ্ছে স্কয়ার ব্র্যাকেট টাইপ করে স্পেস দিয়ে এন্টার দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক্যালি সে হচ্ছে, বা ডিরেক্ট এন্টার দিল, অটোমেটিক্যালি সে হচ্ছে স্কয়ারটাকে এভাবে নিয়ে আমাকে একটা জায়গা দিল। তো এখানে আমি হচ্ছে কি তিনটা নাম লিখবো, তিনটা আইটেম লিখবো। কোন তিনটা আইটেম? তিনটা যে এনকোডিং পেয়েছি আমরা, ইমেজ 1 এনকোডিংস, কমা এন্টার দিলাম একটু নিচে নিচে রাখার জন্য, আপনার ইচ্ছা করলে পাশাপাশিও রাখতে পারেন, ইমেজ 2 এনকোডিংস, কমা ইমেজ 3 এনকোডিংস। তো এই তিনটা আইটেমকে আমি হচ্ছে কি নোন ফেসেস নামে একটা লিস্ট তৈরি করে লিস্টের ভিতরে রাখলাম। এবং হচ্ছে আরেকটা লিস্ট বানাবো আমি নোন নেমস, যে আমরা তো অলরেডি যাদের ইমেজগুলো রিড করেছি তাদের নাম জানি, বা আমি চাই যে আমার প্রোগ্রামটা জানুক তাদের নামগুলো। তাদের সম্পূর্ণ নামের জন্য একটা লিস্ট তৈরি করলাম আমি। প্রথম ইমেজ ছিল হচ্ছে কি ক্রিসের, আমি তার ফুল নামটা এখানে লিখলাম যে ক্রিস হেমসওয়ার্থ। তারপর অবশ্যই যেহেতু নাম বা স্ট্রিং ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, কমা দিয়ে নিচে এসে তারপর ছিল হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়র, এবং কমা দিয়ে নিচে এসে থার্ড কে আছে, থার্ড হচ্ছে মার্ক রুফেলো। ওকে, তাহলে এই দুইটা লিস্ট সবাই বানিয়ে জাস্ট এই সেলটাকে রান করে নেন একবার, শিফট এন্টার। এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ, কম্পিউটারকে চেনানো বা আমাদের পাইথন স্ক্রিপ্টকে চেনানো এই তিনজনকে। সে এখন তাদের হচ্ছে ফেস গুলোও জানে কিভাবে, এই যে তাদের তিনটা ফেস দিয়ে দিলাম, ফেস গুলো জানে সিরিয়ালি, তাদের নামগুলো জানে। তা আমাদের এতটুকুই দরকার ছিল, ফেস গুলো চিনুক, নামগুলো জানুক। এতটুকু হয়ে যাওয়ার পর আশা করি সবাই এতটুকু কমপ্লিট করতে পেরেছে। তবু আমি একটু ওয়েট করছি 30 সেকেন্ড, এটা একটু টাইপ করে ফেলুন সবাই। উপরের সেলটা রাখলাম। তো আমি এখানে একটা লিস্ট তৈরি করেছি। তো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে গিয়ে, মানে যদি আমরা নরমালি লিখতাম, আমি একটু হচ্ছে সাজানোর জন্য একটু উপর নিচে লিখছি, নরমালি লিখলে দেখতে এরকম হতো আর কি। আমি দেখাচ্ছি, এই যে একটা লাইনের মধ্যেই জিনিসগুলো চলে আসতো তখন, জিনিসটা এরকম হয়ে যেত, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এই লিস্টটাকে হচ্ছে কি মাল্টি লাইনেও একটু ভাগ করে লেখা যায়। আমার হচ্ছে কি এই যে লম্বা লম্বি এরকম দেখতে একটু অসুন্দর লাগে, এই জন্য আমি হচ্ছে এটাকে সিরিয়াল লিখি আর কি, যাতে একটু রিডেবিলিটি বাড়ে বোঝার জন্য। তো ইচ্ছা করলে আপনারা হচ্ছে কি এক লাইন লিখতে পারেন, ইচ্ছা করলে অনেকগুলো লাইন লিখতে পারেন, আপনাদের সম্পূর্ণ ইচ্ছা, কিন্তু কোনো এরর দেখাবেন এটার জন্য। আচ্ছা, তো 30 সেকেন্ড হয়ে গেছে, সবার আশা করি এতটুকু শেষ। আমাদের নোন ফেস নোন নেমস জানা শেষ।
এখন চলে আসি আমাদের একদম ফ্রেশ ভাবে আননোন ইমেজটাকে আমরা এখন আনবো, এনে বলবো এটাকে তুমি চিনে দেখাও। ঠিক আছে, তো আননোন ইমেজটাকে আগে একটু লোড করে নেই। আমি নাম দিলাম হচ্ছে আননোন ফেস, আননোন আন্ডারস্কোর ফেস নাম দিয়ে অবশ্যই ইমেজটাকে লোড করে নিতে হবে। লোড করার জন্য কি করতে হয়, আপনার উপর লিখেছিলেন fr.load image file, লিখে এর ভেতর শুধু আননোন ইমেজের নামটা দিয়ে দিবেন। unknown.jpg ছিল ইমেজটার নাম, unknown.jpg ছিল, নামটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, ইমেজটাকে রিড করা হয়ে গেল। এখন আমি যে একটা আননোন ইমেজ নিব, একটা জিনিস বলি আমি, উপরে যখন আমরা হচ্ছে কি কম্পিউটারকে চেনাচ্ছিলাম এই 3টা ইমেজ থেকে, তখন তো আমি শিওর যে আমি হচ্ছে কি অবশ্যই এমন ইমেজই তাকে চেনাচ্ছি যে ইমেজের মধ্যে একটাই ফেস আছে, কারণ সে হচ্ছে একটা ফেস হলেই চিনতে পারে ভালো আর কি, একটা একটা করে তাকে ফেস চিনাতে হয়। সেজন্য আমি হচ্ছে এমনই ইমেজ দিয়েছি যার মধ্যে একটাই ফেস আছে। কিন্তু যখন হচ্ছে কি তার রিকগনাইজ করার পালা আসবে, একটা আননোন ইমেজ দিব, সেই আননোন ইমেজের মধ্যে কিন্তু একটা ফেস থাকতে পারে, 2টা ফেস থাকতে পারে, 100টা ফেস থাকতে পারে, কোনো গ্যারান্টি নাই এটার। তার মানে কি অনেকগুলো ফেস থাকার সম্ভাবনা থেকে যায় একটা। তো আমাদের কাজ যেটা হবে, নরমালি আমরা হচ্ছে কি উপরে কি কাজ করেছিলাম, ইমেজ ফাইলটাকে রিড করার পর ফেসের এনকোডিংটা পড়েছিলাম। কিন্তু এখন আননোন ইমেজের ক্ষেত্রে একটু কাজ বাড়বে, সেটা হচ্ছে ইমেজটাকে রিড করার পর আগে হচ্ছে গিয়ে কয়টা ফেস আছে, কোন কোন জায়গায় ফেস আছে, ফেসের লোকেশন গুলো আগে বের করব। তারপর হচ্ছে সেই লোকেশন গুলার বা সেই ফেস গুলার এনকোডিং বের করব। ওকে, সো একটা স্টেপ বাড়লো আর কি। এখন অনেকগুলো ফেস থাকতে পারে, অনেকগুলো ফেসের পজিশন গুলো বের করবো আগে, পজিশন গুলো বের করার পর ওই প্রত্যেকটা ফেসের এনকোডিং বের করব। আগে আমরা ডিরেক্টলি এনকোডিং বের করতাম। তো যদি আমরা হচ্ছে কি ফেস গুলোর লোকেশন বের করতে চাই, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ফেস লোকেশনস। ফেস লোকেশনস এর মধ্যে আমরা ওই fr কে ইউজ করি, fr ডট ফেস, এখানে লোকেশনস নামে একটা এই যে ফাংশন আছে, fr ডট ফেস লোকেশনস, এটা দিলেই হবে। এর ভেতর আমরা হচ্ছে এই যে আননোন ফেস যেটা, সেটাকে পাস করে দিব। ওকে, তাহলে এখানে ফেস লোকেশনস চলে আসবে। তো আমি একটু হচ্ছে এটাকে প্রিন্ট করি ফেস লোকেশনস গুলো, দেখি অ্যাকচুয়ালি কি দেয়। এই যে আমরা তো অলরেডি হচ্ছে ইমেজটা দেখে এসেছিলাম, আননোন ইমেজটা কি ছিল। আমি যদি এখানে ডাবল ক্লিক করি ওপেন হয়ে যাবে সাইডে। আননোন ইমেজটার মধ্যে হচ্ছে 4টা পার্সনের ফেস ছিল, এবং আমরা যদি হচ্ছে আমাদের কোডে খেয়াল করি দেখবো যে এখানে 4টা টাপল কিন্তু সে আমাকে রিটার্ন দিয়েছে, 4টা টাপল রিটার্ন দিয়েছে। খেয়াল করলে বুঝতে পারবেন এখানে 4টা টাপল। তো এই 4টা টাপল বেসিক্যালি ওই 4টা ফেসের লোকেশন। এখানে কিন্তু লোকেশন গুলো দেয় হচ্ছে কোঅর্ডিনেট আকারে। তো কোঅর্ডিনেট আকারে কিভাবে দেয় সেটা আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে প্রথম ফেসের লোকেশন। এখানে বেসিক্যালি কি দিল, টপ 44 হচ্ছে টপ, এটা হচ্ছে 337 হচ্ছে কি রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট। তো একটা ইমেজের ক্ষেত্রে সে হচ্ছে কি 4টা পজিশন দেয়, টপ, টপ রাইট, টপ রাইট কোন দিকে হয়, টপ রাইট মানে উপরের ডান দিকেরটা, আর হচ্ছে কি বটম লেফট। একটা স্কোয়ার আঁকতে যা প্রয়োজন হয়, আপনি যদি একটা স্কোয়ার চিন্তা করেন, একটা স্কোয়ারের টপ রাইট এবং বটম লেফট এরকম একটা এরিয়া হচ্ছে গিয়ে আমাদের রিটার্ন দিচ্ছে। ঠিক আছে, তো যাই হোক এটা সামনে গিয়ে একটু ক্লিয়ার হবে, সামনে এটা আমরা ইউজ করবো যখন তখন। তো বেসিক্যালি বোঝা যাচ্ছে আমরা একটা ফেস লোকেশন পেয়ে যাচ্ছে এখানে। আচ্ছা গেল, তো ফেস লোকেশন পাওয়ার পর অবশ্যই আমাদেরকে ফেসের এনকোডিংটা নিতে হবে। তো আমি হচ্ছে কি এখন ফেস এনকোডিংস নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে এখানে fr ডট ফেস এনকোডিংস, আগে যেটা ছিল ওইটাই, এই fr ডট হবে, আমি কমা দিয়ে দিলাম এখানে, fr ডট ফেস এনকোডিংস। এর ভিতর পাস করতে হবে কাকে, ফেস লোকেশনস গুলাকে। এখানে আমরা ফেস লোকেশনস গুলোকে পাস করব, এবং হচ্ছে গিয়ে এখানে তো শুধু লোকেশন দিচ্ছে, এই লোকেশন গুলা কোত্থেকে নিবে, আননোন ফেস থেকে নেবে। তো আননোন ফেসটাকেও পাস করব। তো বেসিক্যালি পাস করব হচ্ছে আননোন ফেস কমা ফেস লোকেশনস। তখনই সে কি করবে, আননোন ফেস থেকে এই লোকেশন গুলো অনুযায়ী সে ফেসের এনকোডিং গুলো বের করে নেবে। ওকে, তো এখন আমরা ফেস এনকোডিং এর মধ্যে অ্যাকচুয়ালি একটা এনকোডিং পাবো না, আমরা 4টা ইমেজের জন্য, 4টা ফেসের জন্য 4টা এনকোডিং পাবো। ওকে, তো এই গেল মোটামুটি আমাদের আননোন ইমেজের এনকোডিং বের করার জন্য কোডের পোর্শন। এটাকে আমি জাস্ট রান করে দিচ্ছি এখন।
ফেস এনকোডিংস পর্যন্ত। ওকে, এখন আমাদের কাজ হবে ডিরেক্ট ফেসের কাজে চলে যাওয়া, রিকগনিশনের কাজে চলে যাওয়া। তো আমরা রিকগনাইজটা করবো কি সিস্টেমে, আমরা হচ্ছে গিয়ে বড় ইমেজটাকে ধরবো, ধরে আমরা অলরেডি যেহেতু এই যে ফেসের লোকেশনগুলো জানি, আমরা একটা একটা করে ফেসের লোকেশনে, আমি যদি ইমেজটা বের করি একটু সুবিধা হবে। এই যে বড় ইমেজটাকে ধরবো, আমরা ধরে একটা একটা করে ফেসকে আমরা চেক করব। প্রথম ফেসটাকে আমরা নিব, প্রথম ফেস যারই হোক না কেন, একটা ফেস মানুষের ফেস, কিন্তু কার ফেস আমরা জানি না এখনো। প্রথম ফেসটাকে আমরা নিব, নিয়ে হচ্ছে আমরা আমাদের যে নোন নেমস বা নোন ফেসেস ছিল তাদের সঙ্গে ম্যাচ করব। ম্যাচ করে দেখব যে নোন ফেসেস সঙ্গে ম্যাচ করে কিনা তারটা। যদি ম্যাচ করে আমরা তার নামটা এখানে লিখে দিব, যদি ম্যাচ না করে আমরা বলবো যে আননোন, বা বলবো যে চিনি না, সাপোজ আমি চিনি নিয়ে লিখবো এখানে। তারপর আমরা সেকেন্ড ইমেজে যাব, গিয়ে দেখবো যে ওকে চিনি কিনা আমরা। তো ওর ফেসের সাথে আমরা হচ্ছে নোন ফেসেস গুলার, এই যে নোন ফেসেস গুলার একটা কম্পারিজন করব, দেখবো যে ওকে চিনি কিনা। যদি তাকে চিনি আমরা, তখন আমরা হচ্ছে এখানে তার নামটা লিখে দিব। ওকে, সেম ভাবে হচ্ছে কি বাকিদের ক্ষেত্রে কাজটা করব। নামগুলো লেখার পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, এই চারজনের ফেসের চারপাশে হচ্ছে গিয়ে একটা স্কোয়ার বক্স ড্র করব, যে ফেস গুলো যে ধরতে পারছে কিনা ওটার জন্য একটা স্কোয়ার বক্স ড্র করব। মেইন কাজ এটাই, এই ইমেজের মধ্যে আমরা ধরে ধরে কম্পারিজন করব নন ফেসেস গুলোর সাথে, এবং কম্পারিজন করার সাথে সাথে আমরা ফেসটাকে চারদিকে একটা রেক্টেঙ্গেল ড্র করব, নিচে নাম লিখবো, চিনলে নাম লিখবো, না চিনলে লিখবো চিনি না। ওকে, এটা হচ্ছে আমাদের টাস্ক হবে এখন। তো এই যে একটা একটা করে ফেস ধরে কাজ করব, এটার জন্য আমরা লুপিং এর সাহায্য নিব। তো আমি হচ্ছে লিখছি এখানে ফর, ফর লিখে আমি এখানে কিছু লিখি, আপনারা হচ্ছে আমার মতো করে লিখেন। ফর এখানে লিখেন টপ কমা রাইট কমা বটম কমা লেফট। বেসিক্যালি আমরা যে যে জিনিসগুলো বললাম যে আমাদেরকে যে 44 37 সেগুলো কি টপ রাইট বটম লেফট, এই জিনিসগুলো আমরা নিব এখন। এই জিনিসগুলো নিব এবং হচ্ছে গিয়ে সাথে ফেসের যে এনকোডিংটা সেটাও নিয়ে নিব আর কি, এই আননোন ইমেজটার জন্য। তো আননোন ইমেজটার জন্য আননোন ইমেজের নাম কি ছিল, ফেস এনকোডিং এর জন্য ছিল ফেস এনকোডিংস, এবং লোকেশনগুলোর জন্য ছিল ফেস লোকেশনস। তো আমরা এই দুইটাকে জিপ করে দিয়ে জিপ করে দিয়ে এই দুইটার নাম দিয়ে দিব, ফেস লোকেশনস কমা ফেস এনকোডিংস। এতে কি হলো, এখন একটা ফর লুপ রান করবে, যার মধ্য থেকে আমরা বেসিক্যালি কার উপর ফর লুপ রান করাচ্ছি, ফেস লোকেশনস গুলো এবং ফেস এনকোডিংস গুলো, এই দুইটা জিনিসকে আমরা একসঙ্গে কম্বাইন করে তার উপর একটা ফর লুপ রান করাচ্ছি। তো ফেস লোকেশনস গুলো থেকে আমরা এই যে টপ রাইট বটম লেফট এগুলো পাবো প্রতিবার প্রতিটা ফেসের জন্য, এবং ফেস এনকোডিংস থেকে আমরা বেসিক্যালি এফসি পাবো। আমি নাম দিলাম আর কি এফসি, একটা ছোট করে নাম দিলাম এফসি। তো এই ফর লুপটা বেসিক্যালি যতগুলো ফেস থাকবে ততবার রান করবে, ততবারই আমরা টপ রাইট বটম লেফট পাবো, ততবারই একটা করে এফসি পাবো। ওকে, তো বেসিক্যালি আমাদের ক্ষেত্রে 4বার রান করবে, 4বার আমরা এরকম ভাবে 4বার লোকেশন পাবো 4টা, এবং 4টা করে এফসি পাবো। তো এখন দেখি আমাদের প্রথমবারের জন্য যখন মানে লুপটা রান করবে তখন কি হবে, একটা ভ্যারিয়েবল নিচ্ছি আমি ম্যাচেস। ম্যাচেস ভ্যারিয়েবলের ভেতর আমি চেষ্টা করব আমার যে এই যে ফেস এনকোডিংস কোনটা ছিল, আননোন ফেসের জন্যই তো। তো ফেস এনকোডিংস থেকে বেসিক্যালি আমি এফসি পাচ্ছি। তো এফসিটা হচ্ছে আমাদের আননোন ফেসের একটা এনকোডিং। আমি চেষ্টা করব এই এফসির সাথে, বা এই যে প্রথম যে এনকোডিংটা পাচ্ছি আমরা আমাদের বড় ইমেজটাকে, তো এখন একটা একটা করে চেক করতেছি। তো প্রথম যখন ফেসটা পাইলাম ওটা এখন এফসির মধ্যে জমা আছে, সেটাকে আমি কম্পেয়ার করব আমাদের নোন ফেসেস এর সাথে, নোন ফেসেস এর মধ্যে যারা আছে তাদের সাথে কম্পেয়ার করব। তার জন্য আমি যেটা লিখবো এখানে ম্যাচেস ইকুয়ালস fr ডট কম্পেয়ার ফেসেস, fr ডট কম্পিউটার ফেসেস, সরি কম্পিউট ফেসেস। এর ভেতরে সুন্দর মতো হচ্ছে আমাদের এই যে নোন ফেসেসটাকে পাস করে দিব, এবং হচ্ছে গিয়ে আমাদের এই যে বর্তমানে যে এফসিটা সে নিয়ে আসলো সেই এফসিটাকে পাস করে দিব। ম্যাচেস একটা বের করে রাখলাম। তো ম্যাচেস করলে যেটা হয় সে হচ্ছে বেসিক্যালি কোন ইমেজটার সাথে ম্যাচ করতেছে সেরকম একটা ধারণা আমাদেরকে দিবে। তো আমি যদি একটু প্রিন্ট করি এটাকে কি দেয় অ্যাকচুয়ালি সেটা দেখার জন্য একটু রান করি এটাকে।
সে আমাদেরকে সাধারণত ট্রু ফলস এগুলো দেয়, ঠিক আছে? তো সে যেটা করলো, আমাদের বড় ইমেজটার মধ্যে সে প্রথমেই, আমি ধরে নিচ্ছি প্রথমে মনে হচ্ছে সে হচ্ছে এই যে ক্রিস হেমসওয়ার্থের ফেসটা হয়তো ধরতে পেরেছিল। প্রথমটা কার ছিল? ক্রিসের। তো সে আমাদেরকে একটা ট্রু ফলস ফলস এরকম রিটার্ন করেছে। ট্রু ফলস ফলস এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে সে এফসি দিয়ে যাকে পেয়েছে সে হচ্ছে গিয়ে ইমেজ 1 এনকোডিংস এর সঙ্গে ম্যাচ করেছে। তো ইমেজ 1 এনকোডিংস এর জন্য ট্রু আসলো, ইমেজ 2 এনকোডিংস এর ক্ষেত্রে ফলস আসলো, ইমেজ 3 এর জন্য ফলস আসলো। ওকে, তারপর সে হচ্ছে যখন এই লুপটা দ্বিতীয়বার ঘুরলো সেকেন্ড টাইম, তখন হচ্ছে সে এই যে ক্রিস হেমসওয়ার্থকে মনে হয় ক্যাপচার করেছিল। তো তার সঙ্গে ম্যাচ করার পর সে দিল ফলস ফলস ফলস, দ্যাট মিন্স ইমেজ 1 এনকোডিং এর সঙ্গে ম্যাচ করে নাই, 2 এর সঙ্গে ম্যাচ করে নাই, 3 এর সঙ্গে ম্যাচ করে নাই, তিনটাই ফলস দিল। থার্ড টাইম সে হচ্ছে গিয়ে ধরলো মেবি মার্ক রুফালোকে ধরেছে। তো সে অ্যাকচুয়ালি কিভাবে ধরতেছে এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই, সে হচ্ছে আরবিট্রারিলি ধরে আর কি। তো মার্ক রুফালোকে ধরলো, ধরে দেখলো যে ইমেজ 1 এর সঙ্গে ম্যাচ করে না, 2 এর সঙ্গে ম্যাচ করে না, 3 এর সঙ্গে ম্যাচ করে, 3 তে একটা ট্রু দিয়ে দিল 3 নম্বর পজিশনে। সেম ভাবে হচ্ছে গিয়ে তারপর রবার্ট ডাউনিকে ধরলো, ধরে এখানে ম্যাচ করলো, ম্যাচ করে দেখলো যে সেকেন্ড পজিশনে ট্রু আসছে, দ্যাট মিন্স কি রবার্ট ডাউনির সঙ্গে ম্যাচ করেছে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদেরকে সেগুলো ট্রু ফলস দেয়। তো ম্যাচেসটাকে রাখলাম আমরা, এখন ম্যাচেসটাকে কিভাবে ইউজ করবো একটু সামনে যাই। এক্সকিউজ হুম, মি ভাইয়া, হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, ওই ইনভ্যালিড সিনট্যাক্স এটা ঠিক করার জন্য আমার কি করতে হবে? মানে আমার এরর আসছে। আচ্ছা, এররটা কোন জায়গায় আসছে একটু আমাকে বলো, মানে কোন আহ, কোডটা লেখার ক্ষেত্রে বা কোন সেলে? মানে এই সেলটাতেই ফর ফর যেটা আছে। ফর এটার মধ্যে, আচ্ছা। তো এখানে কি হচ্ছে তুমি খেয়াল করে দেখো যে একটা জায়গায় লাল আন্ডারলাইন হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন লাইনটায়? ফার্স্ট লাইনটাই। এই ফরের লাইনটায়, তাই তো? জি। আচ্ছা, তাহলে এখানে দেখো লাস্টে দিয়ে গেছে এই যে কোলনটা দেওয়া হয়েছে কিনা। না না, দি নেই। হ্যাঁ, কোলনটা দিয়ে তারপর রান করো। এই এখন কোলন দিছি, ইয়েস কান্ট অ্যাসাইন টু লিটারাল বলতেছে। কি লিটারাল আসছে বুঝিনি। বলতেছে যে সিনট্যাক্স এরর কান্ট অ্যাসাইন টু লিটারাল। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যেটা ঝামেলা হয়েছে, এই জিপের জিনিসটা চেক করে দেখুন তো, যে জিপের ভেতর ফেস লোকেশনস, ফেস এনকোডিংস ঠিক আছে কিনা সবকিছু। জিপের পার্ট ঠিক আছে? হ্যাঁ, জিপের পার্ট ঠিক আচ্ছা, আছে। তারপর হচ্ছে এই জায়গাটা একটু চেক করে দেখেন, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে টপ রাইট বটম লেফট এবং এটা কমা ফার্স্ট দিয়ে এফসি, এটা ঠিক আছে? না না, আমি ভুল করছি। হ্যাঁ ওকে, এখন হচ্ছে এটা রান করে দেখেন কোনো এরর আসে কিনা। আচ্ছা, একটু আগে যে বলছিলে ভাইয়া তোমার ঠিক হয়েছে? জি ভাইয়া, ওকে থ্যাংক ফাইন। ইউ। ওকে, তারপর হচ্ছে এই যে এখন ভাইয়া তোমার কি ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে। ওকে ফাইন, তাইলে ম্যাচেসটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে যেটা করব আমরা, আম, একটা ভেরিয়েবল সবাই নেই, ফেস ডিস্টেন্স নামে। ফেস ডিস্টেন্সের মধ্যে আমরা কি কাজ করব সেটা বলতেছি, আগে কোডটা লিখে ফেলি। এই এফআর এর ভিতর থেকে ফেস ডিস্টেন্স নামে একটা লাইব্রেরি আছে, সেটা ইউজ করব। ফেস ডিস্টেন্স এর ভেতরে হচ্ছে আমরা পাস করে দিব সেম, এই উপরে দুটো জিনিসই পাস করে দিব, নন ফেসেস আর হচ্ছে এফসি। ওকে, তো ফেস ডিস্টেন্স যে কাজটা করে সে হচ্ছে, আমাদের তো ট্রু ফলস যে পাচ্ছি আমরা ম্যাচেস থেকে। ওকে, ফেস ডিস্টেন্সের কাজটা হবে সে ওই বড় ইমেজ থেকে প্রতিটা ইমেজকে নিবে, নেওয়ার পর তো হচ্ছে উপরের এনকোডিং গুলোর সাথে একটু চেক করবে, চেক করার পর বা উপরের এনকোডিং গুলোর সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করার পর সে ডিরেক্টলি ট্রু ফলস তো আমরা বের করছি, সে তার সাথে আরেকটা জিনিস ক্যালকুলেট করবে যে কতটুকু প্রবাবিলিটি আছে এই আমার কারেন্ট ফেসটা ইমেজ 1 এর সাথে ম্যাচ হয়ে যাওয়ার, কতটুকু প্রবাবিলিটি আছে ইমেজ 2 এর সঙ্গে ম্যাচ হয়ে যাওয়ার, কতটুকু ইমেজ 3 এর সঙ্গে ম্যাচ হয়ে যাওয়ার। তো সে হচ্ছে গিয়ে একটা ডিসটেন্স ক্যালকুলেট করে। ডিসটেন্স বলতে কিন্তু একদম ফিজিক্যাল দূরত্ব বোঝায় না, যে তাদের মধ্যে কতটুকু মিল রয়েছে সেই মিলের একটা পরিমাণ বোঝায় এখানে। তো সে হচ্ছে বেসিক্যালি ডিসটেন্সটা এই জন্য ক্যালকুলেট করছে যে নোন ফেসেস গুলোর সাথে আমার যে কারেন্ট ইমেজটা বা কারেন্ট ফেসটা, কারেন্ট ফেসের একটা ডিসটেন্স বের করছে। ওকে, আচ্ছা, নোন ফেস তিনটার সাথে কারেন্ট ফেসের একটা ডিসটেন্স ক্যালকুলেট করলো। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বেস্ট একটা নিয়ে নিই, যে বেস্ট ম্যাচ। ঠিক আছে, বেস্ট ম্যাচ একটা ভ্যারিয়েবল নিলাম। বেস্ট ম্যাচে আমরা যেটা করব, ফেস ডিসটেন্স কি করতেছে,
বললাম না যে সে হচ্ছে ডিস্টেন্স ক্যালকুলেট করতেছে। তাহলে আমাদের প্রথম এই যে এফসিটা সাপোজ হচ্ছে রবার্ট ডাউনির ইমেজ বর্তমানে। তো রবার্ট ডাউনিরটা যদি হচ্ছে নোন ফেসের সঙ্গে কম্পেয়ার করি, নোন ফেসের মধ্যে যে ৩টা ইমেজ আছে তার সঙ্গে কম্পেয়ার করি, সে আমাকে ৩ ধরনের ডিস্টেন্স দিবে, ৩টা ডিস্টেন্স দিবে। এর মধ্যে সবচেয়ে কম ডিস্টেন্স কোনটা হবে? ইমেজ এনকোডিং, ইমেজ টু এনকোডিংসটা হবে না? বাকিগুলোর ডিস্টেন্স একটু বেশি হবে, কারণ এগুলোর সঙ্গে রবার্ট ডাউনির ইমেজটা ম্যাচ করবে না। তো আমরা যেটা করব, সবচেয়ে কম ডিস্টেন্স ওয়ালাটাকে আমরা বেস্ট ম্যাচ হিসেবে গণ্য করব, সবচেয়ে কম ডিস্টেন্স ওয়ালাটা। তো আমরা সবচেয়ে কম ডিস্টেন্স ওয়ালাটা বের করার জন্য আমরা এই যে নামপাই একটু আগে ইম্পোর্ট করেছিলাম, সেই নামপাই লাইব্রেরিটাকে ইউজ করব, np ডট argmin। argmin লিখলে বেসিক্যালি argmin-এর ভিতর আমি যদি অনেকগুলো নাম্বার দিয়ে দেই, সে হচ্ছে সবচেয়ে কম নাম্বারটাকে আমাদেরকে দেয়। তো আমরা argmin দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি নাম্বারগুলো ডিরেক্ট নাম্বার নাই, আমরা মিন ম্যাক্স ইউজ করতে পারতেছি না। অ্যাকচুয়ালি এখানে একটা ডিস্টেন্সের একটা অ্যারে দেয়। তো এই অ্যারেটাকে ৩টা অ্যারে দেয়, ৩টার মধ্যে হচ্ছে মিনিমাম ডিস্টেন্সের অ্যারেটাকে পিক আপ করার জন্য argmin ইউজ করা হয়। আচ্ছা, তো যাই হোক, এর ভিতরে আমরা ফেস ডিস্টেন্সটাকে পাস করে দিই। পাস করে দিলে সবচেয়ে কম ডিস্টেন্স ওয়ালাটা এখন বেস্ট ম্যাচের মধ্যে সেভ হয়ে থাকবে। ওকে, এখন আমরা জাস্ট মানুষের নাম দিব, একটা ইফ এলস কন্ডিশন লিখবো আমরা। ইফ এই যে ম্যাচেস ছিল একটু আগে, ইফ ম্যাচেস এর ভেতরকার, তো আর্গমিন আমাদেরকে বেসিক্যালি নাম্বার দিবে আর কি, 0 1 2 3 এরকম ভাবে নাম্বার দিবে, ইন্ডেক্স দিবে। বেস্ট ম্যাচওয়ালা যেই ইন্ডেক্সটা সেটা আমাদেরকে দিবে। তো আমরা বেস্ট ম্যাচটাকে পাস করে দিলাম ম্যাচেস এর মধ্যে, matches। ইফ ম্যাচেস বেস্ট ম্যাচ, আমরা এখানে বলে দিচ্ছি নেম হচ্ছে আমাদের নোন নেমস যেটা ছিল, নোন নেমস এর ওই ইন্ডেক্সটা বেস্ট ম্যাচ। আচ্ছা, আমি জাস্ট আরেকবার বলছি যে ফেস ডিস্টেন্স, ৩টা ফেস ডিস্টেন্স থাকবে আমাদের এখানে, যেহেতু একটা ফেসের সঙ্গে সে ৩টা নন ফেসের কম্পারিজন করবে। তো এই ৩টা ফেসের মধ্যে সবচেয়ে কম ডিস্টেন্স ওয়ালা যেটা, সেটার ইন্ডেক্সটা বেসিক্যালি বেস্ট ম্যাচে সেভ হবে। তো ইন্ডেক্স বলতে কি বোঝায়? 0 1 2, এই লিস্টের ইন্ডেক্স 0 1 বা 2, এটা হচ্ছে গিয়ে বেস্ট ম্যাচের মধ্যে সেভ হবে। তো যেটাই 0 1 2 যেটাই বেস্ট ম্যাচের মধ্যে থাকুক না কেন, আমরা কি করব, যদি আমাদের ম্যাচেসের মধ্যে ম্যাচেস যে অ্যারেটা জেনারেট হলো তার মধ্যে যদি আমাদের ওই ইন্ডেক্সের অস্তিত্ব থাকে, তখন হচ্ছে আমরা কি করব, নোন নেমস যেই লিস্টটা ছিল সেখান থেকে ওই নামটাকে পিক আপ করে নিয়ে আসবো। তো নোন নেমস এর মধ্যে যদি আমি হচ্ছে 0 দেই, কি আসবে? ক্রিস হেমসওয়ার্থ আসবে। নোন নেমস এর মধ্যে যদি আমি 1 দেই, রবার্ট ডাউনি জুনিয়র আসবে। নোন নেমস যদি আমি 2 দেই, মার্ক রুফেলো আসবে। তো সেম ভাবে বেস্ট ম্যাচের ভ্যালুগুলো 0 1 2 এরকম হবে আর কি, যেটা বেস্ট ম্যাচ সেটাই এখানে বসবে, বসে অটোমেটিক্যালি নামটা চলে আসবে। এই জায়গাটা কি মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে যে নেমটা কি হবে? অ্যাকচুয়ালি নেমটা হবে নোন নেমস থেকে বেস্ট নেমটা, যেটা বেস্ট ম্যাচ করেছে তার নেমটা। ওকে, তো এই 2 লাইনের মধ্যে কথা হচ্ছে গিয়ে চিনতে পারলে তুমি নামটা সেট করো, এরকম। যদি তা না হয় এলস, এলস একটা নাম দিব আমরা, চিনি না তোমায়। ওকে, সো নেম হচ্ছে গিয়ে, আমি এটাকে আরেকটু ডান পাশে নিয়ে আসি। ওকে, ট্যাব দিলেই জিনিসগুলো একটু ডান পাশে সরে যায়। তো চিনতে পারলে নাম নিবে নোন নেমস থেকে, না চিনতে পারলে নাম দিবে এটা। তো নামটা আমাদের চুজ করা হয়ে গেল। এখন আমরা শুধুমাত্র হচ্ছে গিয়ে যে একটু আগে বললাম যে ইমেজের মধ্যে আমরা রেক্ট্যাঙ্গেল আঁকবো, সেই রেক্ট্যাঙ্গেলটা আঁকবো আমরা। তো রেক্ট্যাঙ্গেল আঁকার জন্য একটা কাজ করতে হবে আপনাদের, সেটা হচ্ছে একটু উপরে এই যে আগের যেই সেলটা ছিল, আগের সেলের মধ্যেই একটু 2টা কাজ একটু করে নিতে হবে। আগের সেলের মধ্যে একটু 2টা লাইন অ্যাড করে নেন। 2টা লাইন আমি একটু লিখছি, আমার সঙ্গে সঙ্গে ফলো করে 2টা লাইন একটু অ্যাড করে নেন আগের সেলে। পিল আন্ডারস্কোর ইমেজ, আমরা এই যে আননোন যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে একটু ইমেজ ডট ফ্রম অ্যারে, আমি এটাকে ব্যাখ্যা করবো একটু পর, আগে একটু লিখে নেন সবাই। এটা হচ্ছে একটা লাইন, ড্র ইমেজ ড্র ডট ড্র ইমেজ।
এই দুটো লাইন সবাই লেখা হয়ে গেলে আমাকে একটু জানাবেন যে দুটো লাইন লেখা হয়ে গেছে। তাহলে আমি ব্যাখ্যা করবো একটু। ভাইয়া ফেস এনকোডিংস ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে। ফেস এনকোডিং ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে এই সেলটায়। এই সেলটা তো হচ্ছে গিয়ে রান করেছিলেন কি? এইখানে মানে ফর লুপেরটাতে ফর না, লুপের ফর লুপ আমি রান করিনি এখনো। ফর লুপ এখনো রান করিনি। ফর লুপ একটু পরে রান করবো। আমি হচ্ছে ওই যে একটু পজ দিয়ে সামনে আসলাম, সামনে উপরে উঠে এই দুটো লাইন একটু অ্যাড করে নেন আগে। না মানে ভাইয়া ট্রু ফলস গুলো দেখানোর জন্য ফর লুপটা প্রথমে একবার রান করেছি না, ও আচ্ছা, তখন হুম, এনকোডিংসটা হ্যাঁ ওটা আচ্ছা। তো ওইটা আসেনি কারণ হচ্ছে নিশ্চয়ই এই যে এই 4টা কোড যে লেখা হয়েছিল 4টা লাইন, এই 4টা লাইন রান করা হয়নি, এর জন্য এটা রান করলে চলে আসবে এটা। আচ্ছা এই সেলটাকে রান করলে তারপর ফেস এনকোডিংসটা চিনতে পারবে আর কি, তখন চলে আসবে এটা। তাহলে একটু হচ্ছে সবাই এই দুটো লাইন হচ্ছে লেখা হয়ে গেলে আমাকে একটু জানাবেন যে লেখা হয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের কোড কিন্তু প্রায় শেষ, আর 3 লাইন বাকি। 3 লাইন, হ্যাঁ 3 লাইনই হয়ে যাবে আর। এটা হয়েছে fill underscore image এবং draw এই দুইটা। আচ্ছা, আমি আশা করছি সবার এই দুটো লেখা হয়ে গেছে। তো এই লাইনের মধ্যে আমরা বেসিক্যালি কি করলাম, আমরা হচ্ছে কি ইমেজটাকে আমাদের আননোন ফেস আমরা দেখেছিলাম ইমেজটা একটা অ্যারে আকারে চলে আসে। তো আমাদের কাজ হবে ইন ফিউচার ইমেজটাকে কি করব, ইমেজটাকে আমরা প্রিন্ট করব, প্রিন্ট করে ইমেজের মধ্যে তারপর ড্র করব কিছু জিনিস, সার্কেল রেক্টেঙ্গেল ড্র করব, হাবিজাবি ড্র করব। তো ইমেজটাকে প্রিন্ট করার জন্য ইমেজ আকারে পাওয়া উচিত। তো আমি তো যখন ইমেজটাকে লোড করলাম আমি অ্যারে আকারে পেয়েছিলাম। তো যদি আমি ইমেজ আকারে পেতে চাই এখন আমাদেরকে ইমেজ, যেটা উপরে একটু আগে ইম্পোর্ট করেছিলাম, ইমেজ ডট ফ্রম অ্যারে, এটা চুজ করতে হবে। তো ফ্রম অ্যারের ভেতর আমাদের এই যে যে অ্যারেটা ছিল আননোন ফেস সেটাকে পাস করে দিতে হবে। তাহলে এটা ইমেজ আকারে চলে আসলো, পিল ইমেজ। এখানে কিন্তু এটা একটা ইমেজ আকারে আসছে, এটা অ্যারে আকারে আসেনি। তারপর আমরা একটা ড্র অবজেক্ট তৈরি করে নিলাম ওই ইমেজটার উপর, ইমেজ ড্র ডট ড্র। এর ভেতর হচ্ছে এই পিল ইমেজটাকে পাস করে দিলাম, একটা ড্র অবজেক্ট তৈরি করে নিলাম। এই ড্র অবজেক্টের সাহায্যে আমরা হচ্ছে এখন রেক্টেঙ্গেল ড্র করব বা হচ্ছে ইমেজের ভিতর কিছু লিখবো, এই কাজগুলো করব। ঠিক আছে? তো এইটা লেখা হয়ে গেলে হচ্ছে এই সেলটা একবার একটু রান দিয়ে দেন। রান দেওয়ার পর আমরা হচ্ছে চলে যাই এই যে আমাদের আগের জায়গায়, যেখানে আমরা ফর লুপ লিখলাম, এগুলো লিখলাম, লেখার পর ইফ এলস লিখলাম। এই যে এলস এর পরে আমি হচ্ছে এন্টার দিয়ে একটু ব্যাকস্পেস দিয়ে বাম পাশে চলে আসলাম। সবাই খেয়াল রাখবেন ফর লুপের পর এই যে এই লাইনগুলো ইফ সহ সবগুলো যেন একই সিরিয়ালে থাকে। ঠিক আছে? একই সিরিয়াল যদি না থাকে আপনাদের, সেটা ক্ষেত্রে যেটা করবেন, যে লাইনটা সিরিয়ালে নেই সেই লাইনটাকে ব্যাকস্পেস দিয়ে দিয়ে একদম কর্নারে নিয়ে এসে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন। একবার ট্যাব, দুইবার ট্যাব, মানে ট্যাব প্রেস করে মোটামুটি সমানে নিয়ে আসবেন। ঠিক আছে? সেম ভাবে ইফ এর ক্ষেত্রে ইফটাও কিন্তু ওই উপরে 4 লাইনের সমান সমান থাকবে। ইফ এর ভেতরকার জিনিসটা হচ্ছে গিয়ে আবার একটু ডান দিকে থাকবে, এলস এর ভেতরকার জিনিসটা একটু ডান দিকে থাকবে। ওকে? আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এই যে ড্র অবজেক্টটা তৈরি করলাম, সেই ড্র অবজেক্ট তৈরি করে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করব। তো রেক্টেঙ্গেল ড্র করার জন্য যেটা করতে হয়, ড্র ডট রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল লিখলাম। এখন আমরা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেলটা কোথায় আঁকবো, রেক্টেঙ্গেল আমরা আঁকবো হচ্ছে গিয়ে ফেসের যে লোকেশন পেয়েছিলাম আমরা ওই লোকেশনে। তো ফেসের লোকেশনের জন্য আমরা পেয়েছিলাম টপ, রাইট, বটম, লেফট এগুলো। তো রেক্টেঙ্গেল আঁকার জন্য বেসিক্যালি এক্স ওয়াই কোঅর্ডিনেট দেওয়া লাগে। তো আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেট গুলো দিব হচ্ছে এভাবে। একটু খেয়াল করেন সবাই এদিকে। একটা রেক্টেঙ্গেল ড্র করার জন্য দুইটা পয়েন্টের প্রয়োজন হয়, একটা হচ্ছে টপ লেফট, একটা হচ্ছে বটম রাইট। এই দুইটা পয়েন্ট দিলে, টপ টপ লেফট এই কোঅর্ডিনেটটা দিলে, বটম রাইট এই কোঅর্ডিনেটটা দিলে একটা রেক্টেঙ্গেল ড্র করা যায়। তো আমরা হচ্ছে এখানে এই যে লেফট কমা টপ, এটাকে পাস করলাম একটা টাপল হিসেবে, রেক্টেঙ্গেলের ভিতরে টাপল হিসেবে পাস করতে হয় সাধারণত। এবং এখানে পাস করলাম হচ্ছে সেকেন্ড টাপল হিসেবে রাইট কমা বটম। সবাই জাস্ট এতটুকু খেয়াল করে দেখেন যে কাজ হচ্ছে কিনা। ড্র ডট রেক্টেঙ্গেলের ভেতরে লেফট টপ একটা টাপল, কমা দিয়ে আরেকটা টাপল রাইট বটম। রেক্টেঙ্গেল আশা করি হয়ে গিয়েছে। রেক্টেঙ্গেল হয়ে গেলে, ঠিক আছে, তো এই যে দুইটা হয়ে গেছে, টাপল হয়ে গেছে, এই দুইটা টাপলকে আবার
আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রাখার চেষ্টা করেন। দুইটা টাপলকে আমি আবার দুই পাশে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখন বেসিক্যালি কি হয়ে গেল, একটা বড় টাপলের ভেতরে বেসিক্যালি দুইটা টাপল আছে, লেফট টপ রাইট বটম। ওকে, আচ্ছা এটা তাহলে গেল একটা প্যারামিটার। এখন আমি যে রেক্টেঙ্গেলটা ড্র করব, আমি চাচ্ছি এটা একটা কালার দিতে। তো আমি হচ্ছে কালার দেওয়ার জন্য একটা প্যারামিটার আছে এখানে আউটলাইন, আমি একটা কালার দিয়ে দিচ্ছি আপাতত। এখানে RGB ফরম্যাটে কালার দেওয়া লাগে, রেড গ্রিন ব্লু এই ফরম্যাটে। তো আপনার যদি RGB ফরম্যাটে কালার চেক করতে চান যে কি কালার দিবেন, সিম্পলি হচ্ছে যদি আমি গুগল থেকে চেক করি, আমি গুগলে লিখলাম কালার পিকার, COLORPICKER, গুগলে কালার পিকার লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের কালার চলে আসে। এর মধ্যে থেকে আপনার সুইটেবল কোন একটা কালার হচ্ছে আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। যেমন আমি চাচ্ছি যে এখান থেকে ইয়েলো কালারটা, একদম ব্রাইট যেটা, যেহেতু আমাদের পিকচারটা মোটামুটি একটু ব্ল্যাকিশ, তো ব্রাইট কালার নিলাম একটা, চুজ করলাম। এখানে এই যে RGB ভ্যালুটা চলে আসছে 252, 249, 66, এটা হচ্ছে আমাদের RGB ভ্যালু এই কালারের জন্য। তো আমি কি করলাম, আউটলাইনের ভেতর এই কালারটা দিয়ে দিলাম। ওকে, কালার দেওয়া হয়ে গেল রেক্টেঙ্গেলের জন্য। এবং আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রেক্টেঙ্গেলটা কতটুকু থিকনেস হবে, কতটুকু মোটা হবে রেক্টেঙ্গেলের যে সাইড গুলো, সেটার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা উইডথ দিয়ে দিলাম আমি 5। উইডথ বলতে বেসিক্যালি থিকনেস বোঝাচ্ছে এখানে। ওকে, রেক্টেঙ্গেল ড্র করা শেষ। আপনারা দেখে দেখে রেক্টেঙ্গেল ড্র করতে থাকেন। তো এরপর হচ্ছে আমি চাচ্ছি যে রেক্টেঙ্গেল ড্র করার পর কি করতে হবে, মানুষের নামটা উল্লেখ করতে হবে প্রতিটা রেক্টেঙ্গেলের নিচে। তো এর জন্য আমি যেটা করব যে ড্র টেক্সটের ভিতর টেক্সটটাও আমাদের হচ্ছে গিয়ে একটা লোকেশন দিয়ে দেওয়া লাগে। একটাই টাপল এখানে দেওয়া লাগে, সাধারণত একটা টাপল দিলেই চলে। স্টার্টিং পজিশনটা আমি চাচ্ছি লেফট স্কোয়ারের লেফট বটমে একটা টেক্সট ড্র হোক। তো লেফট কমা বটম দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে গিয়ে এটা তাহলে লেফট বটম একটা টাপল হয়ে গেল এখানে। তারপর কমা দিয়ে আমি এখানে দিব হচ্ছে কি টেক্সট লিখতে যাচ্ছি। তো টেক্সট তো আমাদের অলরেডি হচ্ছে চুজ হয়ে রয়েছে উপরে, যে এই যে নেম, যে নেমটা পাবো আমরা, সেই নেমটাকে আমরা ড্র ইমেজের মধ্যে রাইট করব টেক্সট আকারে। তো আমি নেমটা লিখে দিলাম এখানে, জাস্ট নেম উল্লেখ করলে হবে, ভেরিয়েবলটা পাস করে দিলাম এখানে। এখন নেমটা কি কালারের হবে ওইটার জন্য একটা প্যারামিটার আছে ফিল। তো উপরে যেটা আউটলাইন ছিল এখানে ফিল হয়ে গেছে, আমি সেম কালারটা এখানে পাস করে দিচ্ছি। আউটলাইনের জন্য যে কালারটা ছিল সেটা আমি এখন এখানে ফিলে দিয়ে দিচ্ছি টেক্সটের জন্য। লাস্ট যে প্যারামিটার দিব সেটা হচ্ছে গিয়ে ফন্ট ইকুয়ালস ফন্ট। তো এতে কি হবে, আমি যে পুরো ফন্টটা বানিয়েছিলাম 20 সাইজ দিয়ে কালপুরুষ ফন্ট, সেটা এখানে চুজ হবে, ওই ফন্ট দিয়ে সে লিখবে। ঠিক আছে, তো কোড লেখা শেষ আমার। সবাই হচ্ছে গিয়ে একটু এই সেলটাকে এখন রান করেন। যদি সম্পূর্ণ লেখা শেষ হয়ে যায় এখানে একটু খেয়াল করে দেখবেন ভালো করে, এই জিনিসগুলো যেন সিরিয়ালি থাকে, একই লাইন বরাবর থাকে। তো এটা আমি রান করলাম, কোনো এরর থ্রো করেনি, তার মানে ঠিকমতো রান হয়েছে। সবার কি ঠিকমতো রান হয়েছে? এরর ফ্রি ভাবে? একটু বাকি আছে। একটু বাকি আছে, তাহলে হচ্ছে কি একটু কমপ্লিট করে ফেলেন এটা। প্রভা, হ্যাঁ, আমি শুধু হাসির আওয়াজ পাচ্ছি, আর কিছু পাচ্ছি না। লেখা হয়েছে এটা? লিখতে থাকেন। হয়েছে। আচ্ছা, একজনের হয়েছে, আর কারো হয় নাই? বাকিরা সবাই হচ্ছে গিয়ে হয় মোবাইল নিয়ে বসে আছে এইভাবে, না হয় হচ্ছে উপরে ফেসবুক গুতাচ্ছে, না হয় ভাই হচ্ছে সব গিয়ে। পিসি মোবাইল সব হ্যাং করতেছে ভাই, একটু স্লো যান। আচ্ছা হ্যাঁ, এই যে আমি এটা এনে রাখছি, আমি সামনে যাবো না আর, এটা যখন মধ্যে লেখা না হয়েছে আমি সামনে যাবো না। সামনে যাবো বলতে হচ্ছে জাস্ট একটা লাইন লিখবো, আমাদের রেজাল্ট শো করবে। ওই একটা লাইন আমি হচ্ছে লিখবো না যতক্ষণ পর্যন্ত সবার এতটুকু না হয়েছে। জি ভাই হয়েছে। হয়েছে, এই কে যেন হাত রেজ করছে, ফারদিয়া ফারুক, বলো। জি স্যার, জি ভাইয়া হয়েছে। হয়েছে। আচ্ছা, এই কার যেন হচ্ছে পিসি একটু হ্যাং করছে, তোমার কি লেখা হয়েছে এমনিতে এটা? না হয়নি ভাই, আপনি কন্টিনিউ করেন, আমি পরে করে নেব। আচ্ছা ঠিক আছে, এতটুক। আর কারো কি সমস্যা হচ্ছে একটু জানাও, যদি ম্যাক্সিমাম সমস্যা হয় আমি ওয়েট করবো আরো। না ভাই। ওকে, ঠিক আছে, তাহলে এটা সবারই রান করছে এরর ফ্রি ভাবে। রান করার পর আমি জাস্ট এখানে দুইটা লাইন লিখবো,
একটা লাইন লিখি আগে, একটা লাইন লিখবো। ভাইয়া পিএলটি, ওই হ্যাঁ মুছে দিচ্ছি, ওই আবার বলো। কালার পিকারটা একটু আবার বলতেন। কালারের জিনিসটা বলতেছি। তো মানে আমি বেসিক্যালি গুগলে সার্চ দিয়ে আপনার মতন আসে নাই। হ্যাঁ, আর গুগলে জাস্ট কালার পিকার লিখে সার্চ দিছো, কালার স্পেস পিকার, হ্যাঁ কালার স্পেস পিকার, ঠিক মতো? এই যে বানান ঠিক আছে? ভালো করে চেক করে দেখো। হ্যাঁ, এখানে HTML কালার পিকার আসতেছে ফার্স্ট পেজে। এটা আসছে না? মানে আপনারটা আপনি কি আমরা ক্রোম হ্যাঁ, আচ্ছা চালাচ্ছেন? আমি বিং থেকে সার্চ দিছি তো এইজন্য। আচ্ছা, বিন থেকে এই জন্যই সমস্যা হয়েছে। হ্যাঁ, এখন আমি এটা কই পাবো? google.com এ গিয়ে গুগল থেকে সার্চ দাও, তাইলে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, এটা গেল। তাহলে আমি চলে যাচ্ছি আবার আমাদের এখানে। মোটামুটি সবারই এতটুকু হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে ইমেজটাকে প্লট করব। প্লট করার জন্য একটা স্পেস আগে একটু ডিফাইন করে নিতে হবে। ওই স্পেসের মধ্যে আমরা হচ্ছে ইমেজটাকে বসাই দিব। তো আমি হচ্ছে গিয়ে এটার জন্য আমাদের যে matplotlib.pyplot.splt একটা লাইন লিখেছিলাম শুরুতেই, যেটা বলেছিলাম প্লট করার জন্য দায়ী, আমি হচ্ছে ওই পিএলটি হেল্প নিয়ে ইমেজটাকে ড্র করব। তো আমি হচ্ছে পিএলটি ডট একটা ফিগারের জন্য একটা স্পেস নিয়ে নিচ্ছি, ফিক্স সাইজ। ইমেজের সাইজটা কতটুকু বড় হবে এবং ফিক্স সাইজের ভিতর দিয়ে দিচ্ছি আমি 25/10 এরকম সাইজের একটা ইমেজ ড্র করবে। সবাই এই লাইনটা একটু ভালো করে দেখেন, দেখে হচ্ছে এই লাইনটা লেখার চেষ্টা করেন আগে। পিএলটি ডট ফিগার, এই ফাংশনটার ভেতর ফিক্স সাইজ মানে ফিগার সাইজ ইকুয়ালস একটা টাপল 25/10, মানে 25/10 এই সাইজের আমি চাচ্ছি একটা পিকচার ড্র করতে। তারপর জাস্ট পিএলটি ডট im show মানে ইমেজ শো, এর ভেতর আমাদের যে ইমেজটা ছিল, ইমেজটা আমরা একটু আগে এই যে pil_image এই নামে রেখেছিলাম, এটা লিখে দিলাম। তাহলে এই দুই লাইন সবার যদি লেখা হয়ে থাকে, খুবই সিম্পল, যে ফিগার লিখলাম, ফিগার সাইজ দিলাম এবং ওই ফিগারের মধ্যে হচ্ছে আমি এখন ইমেজটাকে শো করলাম। এটাকে আমি রান করলাম। ইমেজ একটা তৈরি হচ্ছে, এই যে বড় একটা ইমেজ চলে আসছে। এই তো হচ্ছে আমাদের আউটপুট। সে হচ্ছে ক্রিস হেমসওয়ার্থকে চিনতে পেরেছে, রবার্ট ডাউনি জুনিয়রকে চিনতে পেরেছে, মার্ক রুফেলোকে চিনতে পেরেছে, কিন্তু আয় হায় ক্যাপ্টেন আমেরিকা, চিনি না তোমায়। তো এটা ছিল একটা আম, খুবই একটা ইন্টারমিডিয়েট লেভেলের প্রজেক্ট, যেটাকে আমি ট্রাই করেছি মোটামুটি যতটুকু কম করে নিয়ে আসা যায় আপনাদের জন্য। তো চেষ্টা করলাম, আশা করি হচ্ছে মোটামুটি উপরের পার্টগুলো কিছুটা হলো আন্দাজ হয়েছে আপনাদের। ওকে, সো এটা করানোর উদ্দেশ্যটা কি আমি বলি। কিছু কিছু হার্ড জিনিস ছিল এখানে। তো এটা আজকে করানোর উদ্দেশ্য ছিল, আপনারা ট্রাই করবেন আজকে থেকে পাইথন যদি শেখা শুরু করেন ফুললি, যতদিন পর্যন্ত এই কোডটা পুরোপুরি শিখতে না পেরেছেন, বুঝবেন যে আপনার পাইথন বিগিনার থেকে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যেতে পারেননি। লেভেলগুলো হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। তো আপনি যেদিন হচ্ছে কি এই ফুল কোডটা সম্পূর্ণ বুঝতে পারবেন, সেদিন বুঝে নেবেন যে আপনি হচ্ছে কি ফুললি একটা পাইথন কোড বুঝতে পারেন, আপনি বিগিনার থেকে একটু উন্নতি হয়েছে, ইন্টারমিডিয়েট লেভেলে গিয়েছেন। তো বেসিক্যালি এটার জন্য হচ্ছে আজকে এই প্রজেক্টটা করানো। তো এখন ইচ্ছা করলে আপনি হচ্ছে এই ক্রিস বা ডাউনি বা এই যে রুফালোর জায়গায় হচ্ছে আপনার তিনজন ফ্রেন্ডের ছবি এখানে দিতে পারেন এবং আননোনের মধ্যে হচ্ছে আপনাদের একটা গ্রুপ ফটো দিতে পারেন। তো হয়তো ফাইজলামি করে গ্রুপ ফটোর মধ্যে একজনকে চিনি না তোমার হিসেবে রাখতে পারেন। তো এরকম টাইপের বিভিন্ন কিছু করতে পারেন এই স্ক্রিপ্টটাকে ভাইয়া কাজে লাগিয়ে। বলেন। আহ ওই যে বাকিগুলার আসে নাই, মানে খালি চিনি না তোমায় আসছে, আর বাকিগুলো আসে নাই। আমার ভুলটা কোথায় হচ্ছে আমি কিভাবে বুঝবো? আচ্ছা, ভুলটা কথা হয়েছে এই যে এই জায়গাটা ভালো করে চেক করে দেখো, নিশ্চয়ই এখানে কোথাও টাইপিং এ কোথাও ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে কি এই কোড ফাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করব। আমি ফাইলটা দিয়ে দিব, হয়তো ইমেলের মাধ্যমে আপনার কাছে যাবে। তো একটু ভালো করে হচ্ছে চেক করে করে রান করবেন। আর অবশ্যই এটা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, অ্যাট লিস্ট এটাকে অন্যান্য ইমেজ দিয়ে দিয়ে হচ্ছে কি ট্রাই করবেন এক্সপেরিমেন্ট করার। আর করে যখন ওই যে গ্রুপ ফটো দিয়ে চিহ্ন থাকবে এক দুইজন, ওগুলো ফেসবুকে আপলোড দিয়ে দিবেন। আচ্ছা, তো এটা গেল আমাদের আজকে গাইডেড প্রজেক্ট। তো আশা করি কিছুটা হইলেও আপনারা পাইথনের একটু মজা কোন দিকে আছে এগুলো দেখতে পারছেন।